আসসালামু আলাইকুম। আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আয়কর আইনজীবী পরীক্ষা 2024 আমরা জানি যে হয়তো মাসখানেক অথবা ম্যাক্সিমাম 2 মাসের ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অলরেডি আপনারা অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য স্পেশালি আজকের সেকেন্ড পর্ব। প্রথম পর্বের পরে আপনাদের অত্যন্ত আগ্রহ এবং আপনারা যেভাবে আমাকে রেসপন্স করেছেন, রিকোয়েস্ট করেছেন, সাধুবাদ জানিয়েছেন, দোয়া করেছেন, এটাতে আমি আরো বেশি এনকারেজড হয়েছি। সো সেই ধারাবাহিকতায় আজকে এটির দ্বিতীয় পর্ব। সো দ্বিতীয় পর্বতে আমি আগে দেখিয়েছিলাম যে আইটিপির কোশ্চেন আউটলাইনটা, সিলেবাসটা বলেছিলাম। আজকে কোশ্চেন আউটলাইনটা বলতে চাই। এমসিকিউ কোশ্চেন খুব কম আসে, বাট আসার সম্ভাবনা থাকে। এটা আপনার ইনকাম ট্যাক্স এবং অ্যাকাউন্টিং এর হয়তো 10টা এমসিকিউ টাইপ কোশ্চেন দিতে পারে। শর্ট কোশ্চেন থাকতে পারে, থাকে এটা অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্সের উপরে। শর্ট নোট থাকে ইনকাম ট্যাক্সের উপরে। ব্রড অর্থাৎ বড় কোশ্চেন থাকে ইনকাম ট্যাক্সের উপরে। ক্যালকুলেশন অফ ট্যাক্স ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি অফ ইন্ডিভিজুয়াল, এটি কমন আসেই। এটা আমরা দেখবো, এটা শিখবো। কোম্পানি ট্যাক্স ক্যালকুলেশন, এটা একটু কম আসে, খুবই কম আসে, রেয়ার। বাট আগের যে পরীক্ষাগুলো, আগে যে 6-7 বার 1996-97 সাল থেকে 2017 সাল পর্যন্ত যতবার পরীক্ষা হয়েছে এখন পর্যন্ত দেয়নি। বাট তারপরও একটু দেখার দরকার আছে। এবার যেহেতু কম্পিটিটিভ, পাস মার্ক বেশি, দেখবো এটা আমরা। টিডিএস ইস্যুগুলো কাজ করে আমরা জানি। এছাড়া ট্রান্সলেশন সাধারণত আসে বাংলা টু ইংরেজি অথবা ইংরেজি টু বাংলা। এটা হচ্ছে আপনার রাইটিং স্কিল চেক করবার জন্য। এছাড়াও আরো কিছু বিষয় থাকে, সেটি হচ্ছে যেমন অ্যাপ্লিকেশন রাইটিং টু ট্যাক্স অফিসিয়ালস, বাংলা এবং অথবা ইংরেজিতে হতে পারে যে কোনো একটা। সেটা হচ্ছে যে আমরা জানি বাংলা অথবা ইংরেজিতে ট্যাক্স অফিসিয়ালের কাছে কোশ্চেন করা লাগতে পারে। অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড জার্নাল এন্ট্রিজ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কিছু জার্নাল এন্ট্রি আমাদের দেখতে হয় এবং আমরা জানি যে ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন বা এই বিষয়গুলো পরীক্ষা আসছে, আমরা অতীতেও দেখেছি। এবং এর সঙ্গে আপনার হচ্ছে প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট, অর্থাৎ ট্রেডিং না বলে আমরা এখানে বলতে চাই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আর প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা ইউজুয়ালি ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আসে। এখন আমাদের এই যে অ্যাকাউন্টিং কনসেপ্টের বললাম যে এখান থেকে শর্ট নোট বা এমসিকিউ 5-7 মার্ক আসতে পারে, এবং এখানেও 15-20 মার্কসের যে অ্যাকাউন্টিংটা আসবে, স্পেশালি একটা ফাইনাল অ্যাকাউন্ট আমরা ক্লাস 10, 9-10 এবং 11-12 অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার বেসিক যে ইয়ে ছিল আমাদের অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, সেটার যে ফাইনাল অ্যাকাউন্ট করতে হবে ওই প্রক্রিয়া আপনাকে করতে হবে। তো সেটির এই আজকের কোর্সের 13 নম্বর, 13, আপনার 10, 11, 13, 10, 11, 12, 13 এবং এখানের আইটেম নাম্বার হচ্ছে আপনার 10, 11, 12, 13 এবং এখানে শর্ট নোট বা এমসিকিউ যেটা হচ্ছে 1-2, এইটার উপরে এই যে আপনার অ্যাকাউন্টিং এর জেনারেল কোশ্চেন এমসিকিউ, এটার জন্য আমি একটা ভিডিও, আমার খুবই কোর একটা ক্লাস, এখানে হাজার হাজার লোক এই ভিডিওটা দেখেছে। বাট এই ভিডিওটা হয়তো আনলিস্টেড করা আছে, অনেকে এখন দেখতে পারেন না। সেই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, যেখানে খুব চমৎকার করে আপনার প্রথমে অ্যাকাউন্টিং রিকগনিশন, অ্যাকাউন্টিং জার্নাল এন্ট্রি, তারপরে সেখান থেকে কিভাবে লেজারে যেতে হয়, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স থেকে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তারপর ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশন, ব্যালেন্স শিট প্রিপারেশন, যেটা পরীক্ষা আসে। স্পেশালি যারা ইনকাম ট্যাক্সের আইটিপির পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোর অ্যাকাউন্টিং এর সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই, অথবা যারা ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ল ব্যাকগ্রাউন্ডের যারা পরীক্ষা দিবেন, যারা ল পাস করে আইটিপি পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য অ্যাকাউন্টিং এর কোর কনসেপ্টটা অত্যন্ত কার্যকর হবে। সো ওই ভিডিওটা আমার এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। টেক কেয়ার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এটা বলার চেষ্টা করলেন, কয়টা বললেন? 4টা। আচ্ছা, প্রথম হচ্ছে জাবেদা, তারপরে খতিয়ান, তারপরে রেওয়া মিল, এবং ফাইনালি হচ্ছে গিয়ে আমার চূড়ান্ত হিসাব, যেটা আর কি ফাইনাল অ্যাকাউন্ট যেটা। আচ্ছা, আর কেউ কিছু বলবেন এই বিষয়ে? মানে কোনো আইডিয়া আছে? আমি জাস্ট একটু আপনাদের শুরু করার আগে ওয়ার্ম আপ করছি যে আজকে ক্লাসটা আপনারা কোন টপিকস নিয়ে আমরা আলোচনা করব। স্যার আমি বলবো স্যার। বলেন প্লিজ। এই অ্যাকাউন্টিং সাইকেলের সর্বপ্রথম যেটা হচ্ছে আমাদেরকে লেনদেন চিহ্নিতকরণ করতে হবে, যে আমি এটা লেনদেনটা সর্বপ্রথম চিহ্নিত করব। এরপরে তাহলে লিখি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজাকশন, না? জি জি, এই লেনদেনটা চিহ্নিত করব, যেটা ডেবিট হচ্ছে না ক্রেডিট হচ্ছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা যে জাবেদাভুক্তকরণ করব, এটা জাবেদাভুক্ত জার্নালিং করব, জার্নালাইজ। আমরা সেকেন্ড করব কি জার্নাল? জার্নাল। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমি পোস্টিং দেব, খতিয়ানভুক্ত করব, পোস্টিং। হ্যাঁ, তারপরে কি করব? আপনার খতিয়ানভুক্ত করব।
খতিয়ানের ইংরেজি পোস্টিং কি বলে? পোস্টিং করব, পোস্টিং। লেজার, হ্যাঁ, তারপর এরপরে রেওয়া মিল প্রস্তুতকরণ করব আমি যে তারপর এরপরে হতে পারে সমন্বয় থাকতে পারে, ভুলগুলো বা যে ট্রানজাকশন, ভুল ট্রানজাকশন থাকলে সেটা আমরা সমন্বয় করব। অ্যাডজাস্টিং এন্ট্রি আচ্ছা, যেগুলো থাকতে তারপরে? পারে। তারপর এরপরে আমরা ট্রায়াল ব্যালেন্স করব। ট্রায়াল ব্যালেন্সের মধ্যে থাকতে হবে যেটা হতে পারে ট্রায়াল ব্যালেন্স, যেটা এই ব্যালেন্সটা আমরা ট্রায়াল করে দেখব যে মিলছে কিনা। হ্যাঁ, তারপর এরপরে স্যার আর্থিক বিবরণী ও চূড়ান্ত হিসাবগুলো আমরা ঠিক করব। ওকে ওকে, উনি যে কথাগুলো বললো, অন্য কেউ কিছু বলবেন যে না এ আর একটু জানা দরকার বা আমি একটু বুঝতে পারছি না, বলেন তো এনিওয়ান? স্যার সমাপনী জাবেদা আছে স্যার। সমাপনী জাবেদা ইংরেজি কি? জার্নাল স্যার। জার্নাল। আমরা এখন থেকে মোটামুটি ভাবে হচ্ছে ইয়ে করব, আমরা এখন থেকে ইংরেজিতেই বলবো, কারণ ওটা আসলে বাংলায় যেটা করা হয়েছিল ওটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। ওই জাবেদ আসলে এটা তো নামবাচক জিনিস, জার্নাল এটা কিন্তু একটা মানে নামবাচক জিনিস, নামবাচক জিনিসের বাংলা হয় না। যেমন শফিকুল আলমেরও বাংলা হয় না, তেমনি রঞ্জিত চৌধুরী, জসিমউদ্দিন ওনাদেরও তো বাংলা হয় না। সামহাও আমাদের বাংলাদেশের এটা জাবেদা লিখেছে, আমরাও লিখি, বাট আমরা যেহেতু এখন একটু আরো অ্যাডভান্স লেভেলে যাব, আমরা ওইটা এখন আর বলবো না, ঠিক আছে? আমরা এখন থেকে জার্নাল বলবো। আচ্ছা, তাহলে বলেন কি হবে, কি করতে হবে? একটা কি করতে হবে বলছিলেন আপনি? সমাপনী দাখিলা স্যার। সমাপনী দাখিলা, সমাপনী মানে কি? সমাপনী ইংরেজি কি করতে পারি? ক্লোজিং এন্ট্রি স্যার। ক্লোজিং এন্ট্রি, ইয়েস, ক্লোজিং এন্ট্রি। তারপর তারপরে স্যার ইংলিশটা জানি না, হিসাব পরবর্তী রেওয়া মিল আছে স্যার। রিভার্সাল এন্ট্রি আছে স্যার, রিভার্সাল এন্ট্রি। রিভার্সাল এন্ট্রি অপশনাল, ওটা আপাতত বাদ রাখি, যেহেতু অপশনাল ওটা বাদ রাখি। রেওয়া মিল যে কথা বললেন, এটার ইংরেজিটা কি হবে বলেন তো? রেওয়া মিলের ইংরেজি ট্রায়াল ব্যালেন্স স্যার, ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমি বলছি যে আমরা আগে বলার আগে একটু চিন্তা করবো যে আসলে আমরা ইংরেজিটা জানি কিনা, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে প্রথম আমরা করব ইনকাম স্টেটমেন্ট। আমি একটু এইভাবে, মনে হয় কেউ এভাবে চিন্তা করে নাই, আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখানোর চেষ্টা করব ইনকাম স্টেটমেন্ট, একটু এইভাবে দেখলে আমার মনে হয় অনেক ইজি হবে। মানে আমরা তো আসলে শিখতে আসছি এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবার হচ্ছে ইয়ে না, অ্যাকাউন্টিং না, এই কারণে ইনকাম স্টেটমেন্ট, তারপরে আমরা করব ব্যালেন্স শিট। আমি একটু লিখছি, এই জন্য আপনাদের কাছে শুনে নিচ্ছি। তারপরে আমার লেখা কি দেখা যায় এখানে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে জিনিসগুলো লিখতেছি, কি কি লিখলাম বলেন তো, বা মানে কি বোঝানোর চেষ্টা করতেছি, একদম এ টু জেড আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব। গত ক্লাসে যারা জয়েন করছিলেন, আমি একটা আইএফআরএস, একটা আইএস পড়াইছিলাম। কি আইএস পড়িয়েছিলাম বলেন তো? আইএস 1 স্যার। আইএস 1 পলিসি এবং হচ্ছে 8 এর পলিসি, মানে 8 এর চেঞ্জ ইন পলিসি না? ওখান থেকে কি বলছিলাম, পলিসি রিলেটেড কেউ একজন ইয়ে করেন তো, কি পড়িয়েছিলাম মনে আছে? বলেন তো। কি কি পড়িয়েছিলাম ওখানে? কি তিনটা আইটেম ছিল আইএস 8 এ, আমাদের তিনটা আইটেম বলেছিলাম। কি কি আইটেম বলেন তো? স্যার অ্যাকাউন্টিং ছিল অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট আর এরর। ওকে, অ্যাকাউন্টিং পলিসি, অ্যাকাউন্টিং এস্টিমেট এন্ড এরর। এফএস মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা হচ্ছে এফএস মানে। আচ্ছা, এখন দেখেন, আমরা যেহেতু বলছি যে আমরা নন অ্যাকাউন্টিং বা আমরা একদম বেসিক অ্যাকাউন্টিং করব, তাহলে আমরা সোফার যে ক্লাসগুলো নিয়েছি আপনাদের মনে আছে, প্রথমে আমি একটা অ্যাকাউন্টিং এর ধারণা দিয়েছি, গোল্ডেন রুল সম্পর্কে বলেছি। গত ক্লাসটা আবার একটু আনইউজুয়ালি হঠাৎ করে একটা আইএস পড়িয়েছি। সেই আইএসটা মূলত এইটা নিয়েই আমি আলোচনা করছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোটগুলো কিরকম হয়, ঠিক আছে? তো আমরা দেখেন
অ্যাকাউন্টিং সাইকেলে আপনারা বলছেন যে প্রথমেই শুরু হবে আইডেন্টিফিকেশন ট্রানজেকশন। আচ্ছা, আজকে যারা নতুন জয়েন করেছেন বা যারা একদমই অ্যাকাউন্টিংটা বুঝেন না, আমি দুইটা অপশন বলি, দেখেন তো। সেটা হচ্ছে যে যারা অ্যান্সার করছেন তার বাইরে অ্যান্সার করবেন, বা আমি যে কাউকে জিজ্ঞেস করবো একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ধরেন আমার ছোট ভাইকে আমি ঈদের জন্য, সামনে ঈদ, তো আমি অ্যাডভান্স, সামনে বাজার টাজারে ঝামেলা হবে, ব্যস্ততা, তো ছোট ভাইকে একটা শার্ট কিনে আজকে সকালে তার বাসায় শার্টটা দিয়ে আসলাম। আমার ট্রানজেকশনটা খেয়াল করেন, আমি তাকে আজকে সকালে শার্টটা দিয়ে আসলাম। সো এইখানে কি এই আইডেন্টিফিকেশন ট্রানজেকশন, এখানে কি ট্রানজেকশন কি আছে কোনো? মনে হয় যে এটা কোনো অ্যাকাউন্টিং হবে এটার? না স্যার। কে বলছেন না ভাই? জসিম সাহেব? জি স্যার। আচ্ছা, কেন না বলেন তো? কারণ এটা হচ্ছে আপনি পার্সোনালি তাকে একটা শার্ট দিয়েছেন, শার্টের কোনো ভ্যালু নাই স্যার। একটা শার্ট গিফট করেছেন, যেখানে ভ্যালু বিষয় আসবে সেখানে স্যার, মানে আমরা ট্রানজিশনের বিষয়টা আসবে, সেখানে আমরা আইডেন্টিফিকেশন করতে পারবেন স্যার। আচ্ছা, ফাইন। এটা হচ্ছে শোরুম, আর একটা হচ্ছে আমার ব্রাদার। একটু একটু স্লো যাচ্ছি, কারণ আছে আপনাদেরকে গত ক্লাসের পরে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আগাচ্ছিলাম আর একটু শক্ত করে আগাতে হবে, কারণ আপনাদের এই ক্লাসটা আসলে মানে সত্যি সত্যি এই ক্লাসের শেষে এবং রেকর্ডিং গুলো বারবার যদি দেখেন, দেখার পরে হচ্ছে তারপরেও যদি এটা না হয় তাহলে কোর্সের উদ্দেশ্য সফল হবে না। দেখেন এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে শোরুম থেকে বা দোকান থেকে বা মার্কেট থেকে আমি হচ্ছে শার্ট কিনেছি আমি। তাহলে এখানে যদি আমার অ্যাকাউন্টসটা হতো, এখানে যদি আমি এখানে অ্যাকাউন্টিং করতাম, এই শোরুমের সাথে আমার একটা ট্রানজেকশন হয়েছে, বিকজ শার্টটা আমাকে ফ্রি দেয় নাই ওই লোক। সো সেই যে শপকিপার বা শোরুম থেকে আমি যে শার্টটা কিনলাম, আমার কিন্তু আমার অ্যাকাউন্টিং এর জন্য কিন্তু একটা হচ্ছে রিলেশনশিপ হয়েছে, যে আমি হয়তো 3000 টাকা দিয়ে শার্ট কিনেছি। সো এইখানে যে রিলেশনশিপটা আছে, এই রিলেশনশিপটা কিন্তু দেয়ার ইজ এ মিনিংফুল ট্রানজেকশন রিলেশনশিপ আছে, ঠিক আছে? এখানে একটা ট্রানজেকশন হবে। আমি যদি আমার পার্সোনাল হিসাব করতাম, এখানে একটা ট্রানজেকশন আছে। কেন? বিকজ আমি একটা কিনেছি। কিন্তু যখন আমি এটা কিনলাম আর আমার ভাইকে যখন আমি গিফট করলাম, হ্যাঁ, হ্যান্ডেড ওভার অ্যাজ গিফট, তাহলে দেখেন এইখানে কিন্তু কোনো অ্যাকাউন্টিং হচ্ছে না। এই জিনিসটাই খুব সিম্পল জিনিস। কারোর কি বুঝতে অসুবিধা আছে? আমার দেখা যাচ্ছে তো? আমি তো, আমার স্ক্রিন দেখা যায় না ভাই? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে বলেন এখানে শফিক একজন পার্সন, হ্যাঁ, শফিক একজন পার্সন, শফিকের সাথে শফিকস ব্রাদার, ইয়াঙ্গার ব্রাদারের একটা রিলেশনশিপ আছে। এখানে কি রিলেশনশিপ? যে সেই ছোট ভাইকে একটা শার্ট গিফট করলো। সো এইটা হচ্ছে ট্রানজেকশন, মানে এটা হচ্ছে একটা ইভেন্ট। এটাকে আমরা বলবো একটা ইভেন্ট। এটা একটা ইভেন্ট। সো এই ইভেন্টটা কি কোনো ট্রানজেকশন কিনা? না স্যার, এই ইভেন্টটা কোনো ট্রানজাকশন না। ইজ ইট ট্রানজেকশন? তাহলে আমরা ট্রানজেকশন হবে না এটা আপনারা বলছেন। কারোর কি দ্বিমত আছে এটার সাথে? ইজ ইট এ ট্রানজেকশন? এটা ট্রানজেকশন না সবাই বলছেন। জি স্যার, কোনো দ্বিমত নাই স্যার। ওকে, তাহলে আমরা আইডেন্টিফিকেশনের ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? যে কোনো, ধরেন এখন বলেন একটা ফ্যাক্টরির মেশিন ডেপ্রিসিয়েশন, এই কথাটা কে কে জানেন না? যে কেউ বলতে পারেন যে আমি স্যার জানি না, এটা কোনো ইস্যু না, বলতে পারেন। বলেন তো ডেপ্রিসিয়েশন মানে কি? স্যার অবচয়। অবচয়। আসলে অবচয় মানে সোজা কথা, আমি একটা অ্যাসেট কিনেছি। ডেপ্রিসিয়েশন মানে আমি একটা অ্যাসেট কিনেছি বা আপনারা একটা অ্যাসেট কিনেছেন, যে অ্যাসেটটা তো আজীবন থাকবে না, একটা সময় শেষ হয়ে যাবে। সো এইটার যে ব্যবহারজনিত যে আপনার কনজামশন হচ্ছে, কনজামশনের ফলে এটাকে ডেপ্রিসিয়েটেড করতে হয়। অর্থাৎ আজকে আপনি একটা ল্যাপটপ কিনলে আপনি জানেন যে এটা নর্মালি 5 বছর থাকে, হয়তো 6 বছর হার্ডলি চলতে পারে। সো আজকে একটা ল্যাপটপ কিনলেন 1 লাখ টাকা,
আর 6 বছর পরে বা 5 বছর পরে এটা জিরো হয়ে যাবে। তাহলে এই যে 1 লাখ টাকা একটা কেনা জিনিসকে 5 বছর পর জিরো হলো, সো ডেফিনেটলি এটা প্রতি বছর একটা খরচ করতে হবে, কারণ অ্যাসেটকে এক্সপেন্ডিচারে কনভার্ট করতে হবে, মানে অ্যাসেটকে এক্সপেন্সে নিতে হবে। অ্যাসেটটা হচ্ছে আপনার ল্যাপটপ, সেটা প্রতি বছরে এখন এই ডেপ্রিসিয়েশনের কয়েকটা মেথড আছে, তার ভিতরে একটা মেথড হচ্ছে যেটাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড, মানে ভাগ করে দিবেন। সো আমি ধরে নিলাম 1 লাখ টাকা একটা ল্যাপটপ কিনেছি, এই ল্যাপটপটা 5 বছরের ভিতরে জিরো হয়ে যাবে, তাহলে প্রতি বছর কত করে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব বলেন তো রঞ্জিত চৌধুরী? 20,000 টাকা করে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা কি একটা ট্রানজেকশন নাকি ট্রানজেকশন না? ট্রানজেকশন স্যার। কেউ দ্বিমত আছে? কারো কোনো দ্বিমত আছে? এটা নিয়ে কোনো দ্বিমত আছে? না স্যার, নাই স্যার। না স্যার। আচ্ছা, তাহলে আমাকে এবার একটু যারা পার্টিসিপেট করছেন না তাদেরকে, এরা অনেকেই বিভিন্ন লেভেলের মানুষ, তো এখানে কি শহীদুল্লাহ সাহেব কি আছেন এখানে? শহীদুল্লাহ সাহেব ভিডিওতে আসতে হবে না, আপনি জাস্ট আছেন কিনা? জি আছি স্যার। আচ্ছা, আপনি একটা এক্সাম্পল বলেন না ভাই, যে একটা ট্রানজেকশন যে কোনো একটা ট্রানজেকশনে বলেন আপনি, যে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন বলেন। ফাইন্যান্সিয়াল যে কোনো একটা ট্রানজাকশন, জি, যেমন আমরা একটা মেশিন ক্রয় করলাম, ফ্যাক্টরির জন্য একটা মেশিন ক্রয় করলাম, সেই তাহলে মেশিনের যে আপনি হচ্ছে পারচেজ অফ মেশিন পারচেজ অফ মেশিন। ওকে ফাইন, আপনারটা আমি বুঝে গেছি। আচ্ছা, আরেকজন বলেন, কেউ একজন বলেন, অন্য কেউ একজন বলেন। থ্যাংক ইউ ভাই, পেয়েছি। এখানে সাইফুল আলম বলেন না ভাই একটা ট্রানজেকশন। স্যার পারচেজ ফার্নিচার। পারচেজ অফ ফার্নিচার একই রকমের হয়ে গেল, আসলে অসুবিধা নেই। আমি আপনারা কোনো সমস্যা নেই, একই রকমের সমস্যা নেই। ভিন্ন কিছু দিতে পারবেন? একটা তো অ্যাসেট পারচেজ হয়ে গেল, অন্য কিছু দিতে পারবেন? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম, জি বলেন। জি আরেকটা হইতে পারে যে এমপ্লয়ীদের স্যালারি পেড করা হয়েছে। ওকে ওকে, তাহলে আমি ওই যে যেহেতু ফার্নিচার এবং একই, এই জন্য এটা স্যালারি, পেইড স্যালারি না? পেইড স্যালারি। ওকে ওকে, তারপর আর কেউ একটা? বিজ্ঞাপন খরচ হতে পারে স্যার, তারপরে ডাক খরচ। আচ্ছা, একটা বললে, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট। ওকে ওকে, স্যার এখন গুড সোল্ড। হ্যাঁ, একটা ইনকাম বললি, সবাই তো এক্সপেন্ডিচার বললো স্যার। গুড সোল্ড, গুডস সোল্ড, সেলস না? সেলস। আচ্ছা, সেলস যদি হয় তাহলে প্রত্যেকটা একটা অ্যামাউন্ট থাকতে হবে। আচ্ছা, চারটাই নেই, হ্যাঁ জি চারটাই নেই। তাহলে মেশিন পারচেজে আমি বললাম যে একটা মেশিন, এখানে বিডিটি লিখে রাখলাম সবটা, এটা বিডিটি কমন টাকা বা বিডিটি। একটু একটু ধরেন আস্তে আস্তে করে আগাচ্ছি, বাট আপনারা আশা করি ভালো লাগবে। বিডিটি সবগুলোই বিডিটি, ঠিক আছে? বিডিটি আমরা প্রত্যেকটাই হচ্ছে টাকার কারেন্সি, টাকা একটা আমরা কারেন্সি পেয়ে গেলাম, যে প্রত্যেকটা হচ্ছে বিডিটি কারেন্সি। তো একটা এই মেশিন কিনতে চাইলে আমরা কত টাকা কিনতে পারি বলেন? একটা মেশিনের দাম কত হইতে পারে? স্যার, Let's 1 say লাখ। 1 লাখ 1 লাখ টাকা। টাকা। আচ্ছা, 1 লাখ টাকাই দিয়ে 1 লাখ টাকা। ওকে, সো 1 লাখ টাকা একটা মেশিন আমি কিনলাম। ওকে, আচ্ছা, তারপরেরটা বলেন তো কি, এক্সাম্পলটা বলেন তো পরেরটা। পেড টু স্যালারি স্যার 20,000 টাকা। 20,000 টাকা, ওকে। তারপর তারপর স্যার বলেন। অ্যাডভার্টাইজমেন্ট 5,000 টাকা। 5,000 টাকা, ওকে। তারপরে একটা বলেন। একটা স্যার যদি কি ছিল ভুলে গেছি স্যার। আচ্ছা, সেলস স্যার আমরা 50,000 টাকা ধরে নিলাম। 50,000 টাকা, ওকে ওকে ফাইন। তাহলে আমরা এই সবগুলো অ্যামাউন্টও নিজেরাই ঠিক করলাম। এখন আপনি আসেন যে আমি একটু দেখতে চাই যে ওই দিন যে বললাম, তাহলে আমার কি হবে দেখেন। আমি বলছি একই সঙ্গে আমি এটা ছবিও নামিয়েছি, আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন। ছবিটা তো দেখা যায় না? দেখা যায় না? জি স্যার। আমরা কি দেখাচ্ছি, ছবিটা একটু ছোট করি তাহলে সুবিধা হবে। এই ছবিটা কি দেখাচ্ছি, যে এখানে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, তারপরে রেকর্ড জার্নাল এন্ট্রিজ। এটা কি লেজারে পোস্ট হয়? লেজার মানে আমরা যারা বাংলায় বলছিলাম হচ্ছে খতিয়ান, সেটাকে আসলে খতিয়ান বলা যাবে না, লেজার বলবেন। তাহলে এখানে যাবে হচ্ছে আইডেন্টিফিকেশন ট্রানজেকশন, জার্নাল, তারপর লেজার,
তারপরে এখান থেকে ট্রায়াল ব্যালেন্স হবে। তো ট্রায়াল ব্যালেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হয়, এরপরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে আমি ভেঙে দিছি, আমরা ব্যালেন্স শিট করি, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট করি, ইনকাম স্টেটমেন্ট করি, ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই 5টা থাকে মূলত আমাদের ব্যালেন্স শিট। তো এখন আমি এই যে 4টা ঘটনা ঘটালাম, একটা হচ্ছে পারচেজ অফ মেশিন, পেইড স্যালারি, পেইড অ্যাডভার্টাইজমেন্ট, পেইড সেলস। এখন আমি বলছিলাম যে আমাদের সমস্ত কি কি হেড আছে আমি বলছিলাম, বলেন তো, আমি হেডগুলো কিন্তু বলছিলাম যে রেভিনিউ বা ইনকাম লিখি, ইনকাম, তারপরে বলেছিলাম হচ্ছে এক্সপেন্স, তারপরে Asset. বলেছিলাম হচ্ছে অ্যাসেট, লাইবিলিটি। লায়াবিলিটি। ওকে, আচ্ছা, এখন এই যে আপনার হচ্ছে জিনিসগুলো দিলাম আমরা, তো এইটা আমরা কি করলাম, অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম, এক্সপেন্স, ঠিক আছে। এখন আপনি বলেন, এই যে মেশিন করলাম, এখন এই যে মেশিন পারচেস করলাম, মেশিনটা কি, এইটার কোনটার ভিতরে পড়ে, ইনকাম, এক্সপেন্স? অ্যাসেটের মধ্যে পড়ে না স্যার, আচ্ছা ফিক্সড। আচ্ছা, এখানে দেখি ইফতেখার আলম আছেন ভাই, ইফতেখার আলম আছেন নাকি ভাই? জি স্যার। এই যে পারচেজার মেশিন, এটা আমরা কিসের ভিতর ফেলতে পারবো বলেন তো? পারচেজার মেশিন অ্যাসেটের ভিতরে স্যার, অ্যাসেট। তাহলে আমরা পারচেজার মেশিন অ্যাসেট হবে। আচ্ছা, আর আমরা যে অ্যাকাউন্টিংটা করি, এই অ্যাকাউন্টিং এ কি বলে, সিঙ্গেল এন্ট্রি না ডাবল এন্ট্রি বলেন তো? ডাবল এন্ট্রি স্যার। ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি। আমরা ডাবল এন্ট্রি বলি, ইউপিএলই, ডাবল এন্ট্রি। ডাবল এন্ট্রি মানে কি? দুইবার এন্ট্রি হবে এটা, দুইটা সাইড থাকে, দুইটা দুইটা পক্ষ side। থাকে। তার মানে দুইটা ডাবল, পক্ষ থাকবে, দুইটা পক্ষ সমান হবে। হ্যাঁ, তাহলে এই ডাবল এন্ট্রিতে আমরা জানি এটাকে একটা ডেবিট থাকবে, আর একটা একটা ক্রেডিট। একটা ক্রেডিট থাকবে। সবই আমরা আগের ক্লাসে আলাপ করছি, হ্যাঁ? আজকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করছি। তাহলে বলেন তো, ইনকাম, এই ইনকামের নেচারটা কি? এটা কি অ্যাসেট না? এটা কি ইনকামের যে নেচারটা কি? ইনকাম যে বলি না আমরা, ইনকামের আমি বলছিলাম প্রত্যেকের একটা ইয়ে থাকে, স্বভাব থাকে। অ্যাসেটের এই ইনকামের ইয়েটা কি, এটা কি ডেবিট নেচারের না ক্রেডিট নেচারের বলেন তো? ক্রেডিট নিচ্ছে। আচ্ছা, কে কে বুঝেন নেই কথাটা বলেন তো? এই কথাটা কেউ কি বুঝেননি এমন আছে? নেচারটা মানে কি? কোনো কোশ্চেন আছে বলেন তো? না স্যার। আচ্ছা, তাহলে সবাই বুঝছেন, ফাইন। তাহলে এইটার নেচারটা হচ্ছে ক্রেডিট নেচার, এটা হচ্ছে ক্রেডিট নেচারের, হ্যাঁ। ইনকাম, এক্সপেন্সটা কি নেচার? জি, ডেবিট নিচ্ছে। এক্সপেন্সটা ডেবিট। ডেবিট নেচারের, ওকে। তারপরে অ্যাসেটটা ডেবিট। অ্যাসেটটা ডেবিট। লায়াবিলিটি ক্রেডিট। লায়াবিলিটি ক্রেডিট, ওকে। তাহলে এখন বলেন, যেটার নেচার হচ্ছে ডেবিট, ওইটাকে আরো বাড়াইতে চাইলে কি করতে হবে? এক্সপেন্স বাড়লে কি হবে? এক্সপেন্স বাড়লে ডেবিট হবে। তাহলে এক্সপেন্স যদি ইনক্রিজ করে, আমি আগের দিনই বলেছিলাম, ইনক্রিজ করে, তাহলে হবে হচ্ছে ডেবিট। ডেবিট। আর আর যদি ডিক্লাইন করে, কমে, তাহলে কি হবে? ক্রেডিট। ক্রেডিট স্যার। ডিক্রিজ করলে হবে ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট, ওকে। তাহলে এটাও আমরা জানলাম যে এই এক্সপেন্সের ঘরে নরমাল তার ইয়ে কি, তার ঘটনা কি, নেচারটা কি, তার স্বভাবটা কি, এটা হচ্ছে ইয়ে নেচারের Debit. স্বভাব, ডেবিট স্বভাব। তো ডেবিট স্বভাব যদি আমরা জেনে থাকি, তাহলে আমরা দেখলাম যে এটা স্বভাবটা ডেবিট। তাহলে এইটার এক্সপেন্সটাকে ইনক্রিজ করলে হবে হচ্ছে কি, ডেবিট। ডেবিট, আর ডিক্রিজ করলে কি হবে? ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলেছিলাম গত ক্লাসে, বলেন তো, যে এই এক্সপেন্সের সাথে নেচারগত হবে আরেকটা জিনিসের মিল আছে, সেটা কি? কার মিল আছে? লায়াবিলিটি। অ্যাসেটে। তাহলে অ্যাসেটের কি এই লাইনটা কপি করে দেওয়া যায় না? এই জিনিসটাই দেওয়া যায় না? জি। দেওয়া যায়। ওকে, তাহলে আমি একটু আপনাদেরকে আজকে আবার নতুন করে একটু আবার ইয়ে করছি। এর কারণটা হচ্ছে
যে একটু মনে না থাকলে এটা সমস্যা হবে। তাহলে আমরা এই দুটারই নেচার হচ্ছে আমরা একই নেচার, আমরা দেখলাম যে এই দুটারই অ্যাসেট এবং লায়াবিলিটির নেচার হচ্ছে একই নেচার, ঠিক আছে? তো এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে ই এর নেচারটা কি আমাকে কেউ একজন বলেন তো? আপনার এই এই উল্টা যেটা আছে, ইনকামের নেচারটা কি? ইনকাম ইনকামের নেচার হচ্ছে স্যার ইনকাম ক্রেডিট। ইনকাম যদি বাড়ে তাহলে ক্রেডিট হবে, আর যদি কমে তাহলে ডেবিট হবে। তাহলে আমরা এটাও জানি আমরা, না? জি স্যার। ওকে, তাহলে আমরা লিখলাম হচ্ছে আপনাদের কথা অনুযায়ী লিখলাম যে এটা হচ্ছে নেচারটা ক্রেডিট, তাহলে ইনক্রিজ করলে কি হবে? ইনক্রিজ ইনক্রিজ করলে করলে ক্রেডিট, ক্রেডিট হবে, আর ডিক্রিজ করলে ডেবিট হবে। ডেবিট। ওকে, শিওর। তাহলে এটা ইনক্রিজ করলে হবে ক্রেডিট সিআর, আর হচ্ছে ওকে। তাহলে এই সিমিলার জিনিসটাই আবার কার জন্য অ্যাপ্লিকেবল? নিচেরটার জন্য অ্যাপ্লিকেবল, তাই না? লায়াবিলিটির জন্য, জি। আচ্ছা, ওকে। তাহলে আমরা এটাকে একটা ভিন্ন কালার করে দিই, এটা নেচারটা যেহেতু ভিন্ন, এটা নেচারটা হোক হচ্ছে লেটস সে এইটা, এই কালারে, এই সেম কালারে আবার এটা হবে। ওকে, তাহলে এখন যদি তাই হয় তাহলে এবার আবার কোশ্চেন যে এই যে আমি অ্যাসেটটা কিনলাম, এটা কি অ্যাসেট বাড়লো নাকি কমলো? এই যে অ্যাসেট কেনার ফলে কি অ্যাসেট বাড়ে নাকি কমে? অ্যাসেট বাড়লো, বাড়ে স্যার। অ্যাসেট বাড়ে। তাহলে অ্যাসেট বাড়লে অ্যাসেট কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। তাহলে আমি ডেবিট করব কি অ্যাসেট। প্রথমে একটা ডেট থাকবে, যে কোনো ডেট দিব, তো ডেট যাই থাকলে কোনো অসুবিধা নেই। আমরা এখানে লিখি হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে ডেবিট করলাম, অ্যাসেটটাকে ডেবিট করলাম। আচ্ছা, তাহলে এখন অ্যাসেট তো বাড়লো, কিন্তু আমাদের ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাসেট মানে এখানে অ্যাসেট না, আসলে মেশিন লেখা দরকার ছিল, আমি মেশিন লিখে দিই। মেশিন লিখে দিলাম। হ্যাঁ, এখন এটা তো একটা পাস পেলেন, আপনি একটা পাস পেলেন, ঠিক আছে? কি পেলেন আপনি? আপনি হচ্ছে একটা পাস পেলেন। সেই পাসটা কি? ওই যে ইয়েটা অ্যাসেট পাসটা পেলেন, কিন্তু এর অ্যাসেটের একটা ডেবিট পাস পেলেন। কিন্তু ক্রেডিট সাইডে কি হবে? ডাবল এন্ট্রি সিস্টেম তো আমরা জানি, একটা ডেবিট হলে তার একটা করসপন্ডেন্স ক্রেডিট থাকে। ক্রেডিটটা কি হবে বলেন তো? ক্যাশ অথবা ব্যাংক। আচ্ছা, একদম পারফেক্ট বলছেন। সেটা হচ্ছে আমার এইটা একটা, এই যে কিনলাম, এই কেনা তো আমাকে ফ্রি দেয় নাই, এই না। এটা কিনতে গেলে আমাকে ডেফিনেটলি একটা ইয়ে করতে হয়েছে, এর এগেইনস্টে আরেকটা অ্যাসেট দিতে হয়েছে। তাহলে আমি এইখানে কি ক্রেডিট হবে আমার জিনিসটা? ক্যাশ অথবা ব্যাংক। ক্যাশ অথবা ব্যাংক। তাহলে আমি ক্যাশ, নগদ। আপনি ধরলাম আমি এটা ব্যাংকে চেক দিয়ে কিনছে, যেহেতু মেশিন তো বড় দামের, তাহলে আমি ব্যাংক দিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাংক জি। হলো ক্রেডিট। ওকে, ব্যাংক ক্রেডিট হলো। ব্যাংক ক্রেডিট হওয়ার ফলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা হচ্ছে যে ব্যাংক ইকুয়াল অ্যামাউন্ট হবে না? ইকুয়াল অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে এইটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে সোফার? আচ্ছা, তাহলে এইটা আমরা একটা জার্নাল এন্ট্রি করলাম, এই জার্নাল এন্ট্রি কারোর কোনো বুঝতে অসুবিধা নেই। যে কেউ বলেন তো ভাই, এটা সব ঠিক আছে কিনা, বোঝা যাচ্ছে কিনা সবটা? যারা একদম নতুন বা ধরেন বুঝতে পারেন নাই, হ্যাঁ, এরকম কেউ আছেন? এন্ট্রি ঠিক আছে স্যার। এটি ঠিক আছে, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা। তাহলে আমি আর লিখবো না। পরেরটা স্যালারি পেইডটা কি হবে আমাকে প্রথম বলবেন। কোশ্চেনটা হবে যে এটা কি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন নাকি ট্রানজেকশন না। যদি এটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন কিনা, এটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন স্যার। ইয়েস, তাহলে ইয়েস যদি হয় তাহলে আমাকে এখন ঠিক করতে হবে এইটার নেচারটা কি, স্যালারি কি কোনটায় পড়বে? এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারে পড়বে না, এক্সপেন্ডিচারে পড়বে। ওকে, তাহলে যদি এক্সপেন্ডিচারে পড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচার কি বাড়লো নাকি কমলো? স্যালারি এক্সপেন্ডিচার বাড়লো, তো বাড়লে কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে না? সো আমরা বাড়লে ডেবিট হবে। তাহলে এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হবে? স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। আচ্ছা, যদি ব্যাংক, ওকে ফাইন। আচ্ছা, অল্প টাকা তো আমরা বেশি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাও বুঝলাম। তারপরে বলেন হচ্ছে এই পেইড অ্যাডভার্টাইজমেন্ট, এটা কি হবে? সেম স্যার, এক্সপেন্ডিচার। প্রথম হচ্ছে যে এটা একটা ট্রানজাকশন, তাই না? জি। ট্রানজাকশন।
তাহলে ট্রানজেকশন হলে এইটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিলাম, হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্টটা এক্সপেন্ডিচার, তাহলে এক্সপেন্ডিচার বাড়লে হবে ডেবিট আর ক্রেডিট কি হবে? ক্যাশ। ক্যাশ হবে। আচ্ছা ফাইন, তাহলে এটাও পারলেন। এবার আমি একজনকে জিজ্ঞেস করব যারা হচ্ছে যে একটু মানে আপনারা ইয়ে করেন না, মানে কোশ্চেন করলে মাইন্ড করেন না। মিজান মাসুম আছেন নাকি ভাই? জি স্যার আচ্ছা আচ্ছা এইটা কি হতে পারে বলেন তো, এই যে সেলসটা? সেলসটা হচ্ছে স্যার হচ্ছে ইনকাম, যেহেতু সেখানে ক্রেডিট হবে ইনকাম। জি স্যার তাহলে সেলস এরটা কি হবে? সেলস এর ক্রেডিট হবে কি সেলস? জি। জি সেলস ক্রেডিট। তাহলে সেলস ক্রেডিট কত টাকা? 5 লাখ টাকা, আচ্ছা 50,000 টাকা। এখানে একটা শূন্য বেশি দিছিলাম, একটা শূন্য কমায় দিই। 50,000 টাকা, আমরা 50,000 টাকা ধরছিলাম। 50,000 টাকা যদি হয় তাহলে আমাদের ইয়ে কত আপনার 50,000 টাকা যদি হয়, এখন আপনি বলেন এইটা তো ক্রেডিট হলো, তাহলে ডেবিটটা কি হবে? ক্যাশটা স্টক হবে ইন হ্যান্ড, স্টক যিনি গুডস যাকে- নাই স্যার, স্টক ইন হ্যান্ড। যাকে কোশ্চেন করছি উনি অ্যান্সার দেন, তারপরে অন্যদের বুঝাই দিব যদি প্রশ্ন থাকে। তাহলে সেলসটা ক্রেডিট করলাম, ডেবিটটা কি হবে ভাই? ডেবিট ক্যাশটা হবে ডেবিট, যেহেতু নগদ। ক্যাশে, তাহলে সেলস ইন ক্যাশ যদি বলি, ক্যাশে যদি সেল করে, ওকে, তাহলে এখানে ক্যাশ ডেবিট হবে। ক্যাশ ডেবিট হবে, ওকে ফাইন। একজন জন কে বলছিলেন ইনভেন্টরি নিয়ে, এটা কে বলছিলেন বলেন তো, এখন বলেন। আমি বলছিলাম স্যার, শহীদুল্লাহ। হ্যাঁ, ইনভেন্টরির বিষয়টা কি বলেন তো দেখি, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি বলছিলাম আমার তো স্যার, আমি তো মাল স্টক আছে, মানে কেনা আছে, তাহলে আমি তো কেনা না থাকলে তো আমি সেলস করতে পারবো না। হুম হুম এখানে আমি তো একটা প্রোডাক্টই বিক্রি করছি, সেক্ষেত্রে আমার স্টক যেটা ছিল স্টক ইন হ্যান্ড। হ্যাঁ, ওইটা যেহেতু আমি লিখি নাই, ওটার অবভিয়াসলি ওইটার সাথে মানে এটা যেহেতু প্রাইমারি ডিসকাস করছি, ওইটা ডেফিনেটলি আপনার ইনভেন্টরিটা যদি পারপিচুয়াল মেথডে হয় তাহলে একরকম অটো এন্ট্রি হয়ে যাবে, তার মানে আমার ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট ক্রেডিট হবে আর সিওজিএস ডেবিট হবে। তো ওইটা আপাতত আমি ওইটা বলি নাই, কারণ হচ্ছে যে ওইটাতে যাবো, বাট তার আগে একটু বেসিক কয়েকটা জিনিস একটু পার হয়ে নিলাম। তাহলে এই জায়গায় দেখেন আমরা যে পড়ছিলাম, তাহলে প্রথম এই যে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন নিয়ে কারোর কোনো কোশ্চেন বা জার্নাল নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা, এই দুটো নিয়ে অলরেডি আজকে আগের দিনও বলেছিলাম, আজকে আবার ডিটেইল আলাপ করলাম। বলেন এটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? এটা নিয়ে কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে কারোর? তাহলে এখন আমরা কি করব? বলেন এর পরের স্টেপ কি করতে হবে? আমরা লেজারে, এখন আমাদের লেজারে যেতে হবে। লেজারে যেতে হবে না? জি স্যার। লেজারে যেতে হবে। লেজারটা কিভাবে হয় বলেন তো, লেজার কিভাবে করতে হয়? লেজারের এন্ট্রিটা রিভার্স হয়ে যাবে। যেমন মেশিনকে আমি এখানে ডেবিট কাউন্ট করতেছি, তো মেশিনের লেজারে যখন যাব তখন অ্যামাউন্টটা চলে যাবে ক্রেডিটের করে। এটা আপনি বলছেন হচ্ছে আপনার লার্নিং এ আপনি যেটা হ্যাঁ। ছোটবেলায় শিখেছেন সেটা দিয়ে বলছেন, হ্যাঁ, যে লজিকটা এরকম, মানে সলিউশনটা আপনি করতে পারছেন, কারণ লজিকটা বলেন তো কি, আপনি যে কথাটা একটু আগে বললেন ওইটা আপনি সবাই আমাদের যারা এসএসসি ইন্টারমিডিয়েটে বা ইয়েতে অ্যাকাউন্টিং পড়েছি প্রত্যেকেই কিন্তু আপনি যেভাবে বলছেন ওভাবেই আমরা দেখেছি। এটা দিয়ে আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট। লজিকটা কি, লেজারটা মানে কি বলেন তো? লেজারটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্যার প্রত্যেকটা হেড অনুযায়ী এটার ব্যালেন্সটা কত এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা, আমি এবার একটু, ঠিক আছে আপনি যেটা বললেন ওটাও ঠিক আছে, একটু ব্যাখ্যা করি। আমি জার্নালগুলো লিখে ফেলছিলাম কারণ এটা আমার লেজার তৈরি করবো, তো এই জন্য আমি একটু রাখলাম। হ্যাঁ, এটা কি বলছিলাম, পেইড অ্যাডভার্টাইজমেন্ট ব্যাংক থেকে পেমেন্ট করছি। হ্যাঁ, তো ব্যাংক ক্রেডিট এটা কত ছিল অ্যামাউন্ট? এটাও ছিল হচ্ছে 5,000, এটা শূন্য বেশি হয়েছিল, 5,000 হবে। ওকে, সো দিস অ্যামাউন্ট ইজ বেসিক্যালি 5,000। আচ্ছা, এবার যে কথা উনি বললো, একজন বললেন যেটা আমরা এসএসসি ইন্টারমিডিয়েটে যেভাবে শিখেছি, যে আমরা ওইটা উনি বলছেন, হি ইজ অলসো ভেরি রাইট। আর পরের যিনি বলছেন উনিও রাইট, বাট আমি একটু মানে আমি বলছিলাম না যে আমি অলওয়েজ একটা জিনিস খুব পছন্দ করি, সেটার নাম হচ্ছে
বলেছিলাম আপনাদেরকে, মনে আছে কিনা, এটাকে বলে ওয়াই। ওয়াই মানে কি? কারণ, কেন? কেন না হলে আসলে আমাদের শেখাটা ইয়ে হবে না। কেন যদি আমরা না শিখি, তাহলে কেন না শিখলে কিন্তু আলটিমেটলি আমাদের লাভ হবে না। কেন শিখতে হবে, ঠিক আছে? সো এই ওয়াইটা অলওয়েজ বড় করে মাথায় রাখবেন, ওয়াই। হ্যাঁ, এই ওয়াইটা বড় করে মাথায় ঢুকায় রাখবেন। এখন আপনি আসেন, এখন আমরা আসেন যে এইখানে যে আমরা শিখছিলাম, তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্টিং করার উদ্দেশ্য কি বলেন তো? প্রথম যদি হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ডুইং অ্যাকাউন্টিং বলেন তো? অ্যাকাউন্টিং করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে স্যার, যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে তার যদি সে হিসাব সংরক্ষণ যদি না করে, তো তাইলে তো তার হিসাবে স্যার ব্যবসার উদ্দেশ্যটা ঠিক থাকবে না, যে তার লাভ হচ্ছে না লস হচ্ছে। এই জিনিসটা তো সে আসলে ফাইন্ড আউট করতে পারবে না যদি অ্যাকাউন্টিংটা না করে স্যার। ফাইন। একজন ফিনান্সিয়াল পজিশন, জি ভাই, অ্যাকচুয়ালি যে মানে তার ফিনান্সিয়াল ব্যবসায়িক মানে ফিনান্সিয়াল পজিশন আইডেন্টিফাই করার জন্য। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একজন এন্টারপ্রেনিউর জয়েন করছিলেন, ব্যবসায়ী, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে ইফতেখার সাহেব নাকি? একজন ব্যবসায়ী, ব্যবসায়ী ছিলেন একজন আমাদের এই সেশনে, বলেন তো আজকে কি উনি জয়েন করেন নাই? না স্যার, উনি তো জয়েন করেন নাই, উনি সাদিয়া ম্যাম ছিলেন। ওনার সাদিয়া ম্যাম তো হচ্ছে টিচার এবং ব্যবসায়ী, আরেকজন ব্যবসায়ী জয়েন করছেন। ও, সেটা বলতে পারছি ওকে, খেয়াল নাই স্যার। আচ্ছা। তো আসলে আলটিমেটলি একজন ব্যবসায়ী, আমি কি বলেছিলাম আবারও একটু ছোট্ট করে বলি, আপনাদের মনে আপনাদের সুবিধা হয় বুঝতে। আমি বলেছিলাম একটা সিম্পলিফাইড ওয়ে বলছিলাম। আমি বলেছিলাম যে আপনার একটা একটা বিজনেস না, সেই বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ আছে। আমি কি বলেছিলাম কথাটা আরেকটু লিখে দিই এখানে আপনাদের, ওই এই এই এটা আপনারা পেয়ে যাবেন। তো আমি তো দিয়ে দিই সবগুলো আপনাদের, সো আপনাদের সুবিধা হবে যখন এই জিনিসটা নিয়ে আবার রিকল করবেন, বা কাউকে যখন পড়াইতে, নন ফাইন্যান্সের কাউকে পড়ানোর চেষ্টা করবেন, তাহলে আরো একটু অ্যাডভান্স লেভেল হবে অ্যাকাউন্টিং। আর আমি আপনাদের আজকে একটা চমৎকার অফার দিই, যারা একদম পিওর এই বেসিক কোর্সে ভর্তি হয়েছেন, হ্যাঁ, তারা যদি আপনার এইখান থেকে একটু অ্যাডভান্স হতে পারেন, আমি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের কিছু কোর্সে আপনাদের কিছু আলাদা অ্যাডভান্টেজ অথবা ফ্রি আমি জয়েনের সুযোগ দিব। যেমন আজকে যারা সিএফও কোর্সের ভর্তি হয়েছেন বাট মনে করছেন যে আসলে একটু অ্যাকাউন্টিং এর বেসিকটা জানা দরকার, হ্যাঁ, একদম পিওর কমার্সের বাইরে আর্টস বা সায়েন্সের কে আছেন আজকের সেশনে বলেন তো? আমি আছি, মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ সাহেব, আছি। আপনার নাম কি পরের জন? মারুফ। মিজান, মিজান সাহেব। জি স্যার, আমি বিজান আছি। আচ্ছা, তাহলে এই কথাটা একটু বলবেন, যখনই লোকজনকে বলবেন তখন এই কথাটা আগে বলবেন। আমি যে কথাটা লিখলাম সেটা হচ্ছে, দেখেন, অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ভাষা। ভাষা নিয়ে 21শে ফেব্রুয়ারি একটা অ্যাড দিয়েছিল অনেক বছর আগে টিভিতে, আপনার মনে আছে? কি অ্যাডটা এরকম ছিল, অ্যাডের শুরুতে কেউ কোনো কথা বলছে না, অনেকগুলো লোক চুপচাপ দাঁড়ায় আছে। তখন বলা হচ্ছিল যে ভাষা না থাকলে কেমন সিচুয়েশন হতো, ঠিক আছে? ভাষা না থাকলে কেমন সিচুয়েশন হতো, মনে আছে এই একটার কথা? জি স্যার। ওকে, তাহলে এবার আপনি বলেন, আপনি আমাদেরকে হায়ার করা হবে একটা অর্গানাইজেশনে অ্যাকাউন্টিং রাখার জন্য, এটা পরের ইস্যু। বাট একজন ব্যবসায়ী যিনি হয়তো ছোট করে প্রথমে শুরু করলেন, 5 লাখ টাকা দিয়ে উনি একটা পেইড অ্যাপ নিয়ে ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে উনি প্রোপ্রাইটারশিপ ব্যবসা শুরু করেছিলেন। প্রথমে অন্যের প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন করতেন, সেই ডিস্ট্রিবিউশন করার পরে কিছুদিন পরে ওনার ব্যবসা বাণিজ্য ভালো হয়, উনি চিন্তা করলেন আমি লোকালি কিনবো না, আমি একটা ইয়ে করি, আপনার হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করি। তারপরে ব্যবসা করে উনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করলেন। তারপরে উনি ব্যাংক অ্যাকাউন্ট করে আইআরসি করে ইম্পোর্ট শুরু করলেন। তারপরে দেখলেন যে উনি আস্তে আস্তে করে ওই প্রোডাক্টের বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর হয়ে গেলেন। তারপরে উনি প্রোডাক্ট সেল করা শুরু করলেন। এই যে প্রোডাক্ট সেল করতে করতে একটা পর্যায়ে যেটা হলো সেটা হচ্ছে যে উনি অনেকগুলো শোরুম করে ফেললেন সারা বাংলাদেশে।
এখন সব ভালো, উনি ব্যবসা ভালো করছেন, তো তারপরে কি শুরু করলেন, ব্যাংক থেকে ব্যাংক লোন নেওয়া শুরু করলেন, টাকা নেওয়া শুরু করলেন, লোন। তারপরে কিছু কিছু প্রোডাক্ট বাকিতে ডিস্ট্রিবিউটরদের বিক্রি করা শুরু করলেন। তারপরে কি শুরু করলেন, সাপ্লায়ার কাছ থেকে ক্রেডিট নেওয়া শুরু করলেন, অর্থাৎ চায়নার সাপ্লায়ার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট নেওয়া শুরু করলেন। তারপরে বাংলাদেশে বিভিন্ন লোকের থেকে বাকিতে নেওয়া শুরু করলেন। তাহলে এখন দেখেন, উনি যে শুরু করেছিলেন 5 লাখ টাকার ছোট্ট একটা মুদি দোকান বা একটা স্টোর, তখন কিন্তু উনি একটা খাতায় কয় টাকা, যখনই দেখেন কোন, আপনি দেখবেন দোকানদারদের, যদি আপনি কোনো ভালো দোকানদার পান, দেখবেন যে উনি আপনার বিক্রি করার সঙ্গে সঙ্গে একটা খাতা খুলে লিখতেছে। দেখেছেন কেউ এরকম লেখে? জি স্যার। এটা কেন লেখে বলেন তো? এখানে স্যার দুইটা পারপাস সলভ হয়। একটা হলো যে তার ইনভেন্টরি কাউন্টিংটা হয়ে যাচ্ছে এবং তার শর্ট কি কি আছে এটাও বের হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি 4টা পারপাস হচ্ছে। একটা হচ্ছে যে উনি যখন 2টা পাতা মেনটেন করে, দেখবেন যখনই কোনো কোম্পানিকে অর্ডার করে প্রোডাক্ট ঢুকে, সঙ্গে সঙ্গে উনি লিখে রাখে কত পিস রিসিভ করলেন এবং কত টাকা দিলেন, দেয়ারটা উনি হিসাব রাখলেন। আর সারাদিন যতবার সেল করছে যে আইটেম, সে লিখে রাখতেছে। এই লিখে রাখার সুবিধা হচ্ছে, সে ওই আপনি রাইটলি বলছেন যে কয়টা প্রোডাক্ট কিনছে, সেটা আবার কয়টা আছে, কয়টা বিক্রি হয়েছে, এটা পেলো। আর দিন শেষে আবার বুঝতে পারলো যে আমি কত টাকা ওপেনিং এ ক্যাশ ছিল। সকালে ক্যাশ গুনে দেখবেন যে খুচরা খাচরা মিলে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকার নোট কতগুলো আছে গুনে শুরু করে। তাহলে ওপেনিং এ যে সে লিখে রাখে যে আমার আছে আজকে ৯,৭৩০ টাকা ওপেনিং, তারপর যতবার সে সেল করলো ততবার যদি এক পাশে লিখে আর এক পাশে কতগুলো খরচ করলো, কি খরচ করলো, তার ব্যক্তিগত খরচ হতে পারে, ধরেন দুপুরে খাবার খেয়েছে হোটেলে, সেটা হতে পারে, আবার প্রোডাক্ট কিনেছে। সো সিম্পল যে কাজটা সে করে, এটাকে কি বলে বলেন তো? এই কাজটাকে কি বলে? লেনদেন লিপিবদ্ধকরণ স্যার। এটাকে বলে রিসিভ পেমেন্ট। তার মানে সে কিছু অ্যাকাউন্টিং বুঝে না, কিচ্ছু বুঝে না, কিন্তু সে একটা কাজ করছে, সে একটা রিসিভ পেমেন্ট মেনটেন করছে। মানে যত টাকা রিসিভ করছে এবং যত টাকা হচ্ছে আপনার বিক্রি করছে, সেটা কিন্তু লিখে রাখছে। আচ্ছা, এরপরে আরো সে এলাকায় পরিচিত হওয়া শুরু করলো এবং লোকজন তাকে চেনা শুরু করলো। তো সেটা যখন চেনা শুরু করলো, তখন কিছু কিছু লোক বাকি নেওয়া শুরু করলো। তখন সে কি করে বলেন তো? আরেকটা কি কাজ করে? একটা বাকি খাতা মেনটেন করে। সে তখন আরেকটা খাতায় লিখে যে কার কার কাছ থেকে কত কত টাকা বাকি করলো। তাহলে সে মাস শেষে বের করতে পারে না তার কতগুলো প্রোডাক্ট কেনা হলো, কতগুলো বিক্রি করলো, তার ভিতরে কতগুলো নগদে, কতগুলো বাকি, কত টাকা সে দুপুরে খেলো, কত টাকা সে বিদ্যুৎ বিল পেমেন্ট করলো। শুধুমাত্র এই লেখার মাধ্যমে সে সম্ভব না? সম্ভব কিনা? আচ্ছা, এখন যার এটা ধরেন ডেইলি, যার ডেইলি হচ্ছে 50টা ট্রানজেকশন হয়, 50টা ব্যাচে 3বার কিনে 2টা ক্যাশ খরচ করে, তার জন্য সম্ভব একাই সে বিক্রি করে একাই হিসাব রাখা। এই ব্যবসাটা যখন একটু বড় হয়, যেমন ধরে বললাম যে উনি আস্তে আস্তে করে ডিস্ট্রিবিউটর হলেন, ডিস্ট্রিবিউটর হওয়ার পরে উনি লিমিটেড কোম্পানি করলেন, তখন এটা করা সম্ভব হয় না। তখন তাকে অ্যাকাউন্টেন্ট হায়ার করতে হয়, অথবা নিজেই অ্যাকাউন্টেন্টের রোল প্লে করতে হয়। সে ম্যানুয়ালি এক্সেল দিয়েও অ্যাকাউন্টিং এন্ট্রির মাধ্যমে অ্যাকাউন্টিং এ, এই এক্সেল বেজে কিন্তু আপনি আমার এখানে করা আছে, আপনাদের এই কোর্সে আপনারা মনে করাই দিয়েন, কোর্সের শেষে আপনাদের কোডিং করে একটা এক্সেল বেস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার একটা জিনিস আমি বানিয়েছি, এটা দিয়ে দিব আলাদা, এখন দিচ্ছি না। তো এখন আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে তখন তার একটা অ্যাকাউন্টেন্ট লাগে এবং তার আসলে বোঝার দরকার হয়, আমি সারা বছর বা সারা মাস ব্যবসা করলাম, তাহলে আমার অর্থনৈতিক অবস্থা কি, কত টাকা সেল হলো, কত টাকা লাভ হলো, কয় টাকার আমার প্রোডাক্ট ইনভেন্টরি হাতে আছে, অথবা আমি এই টাকা দিয়ে কি কোনো নতুন করে শেলফ বানালাম কিনা, সেই শেলফের জন্য অ্যাসেট কত, আমি কি একটা ফ্যান কিনলাম কিনা, একটা এসি লাগালাম কিনা, এই সমস্ত কিছু। তার মানে এই ব্যবসাটার মূলত এই রিফ্লেকশনটা সে দেখতে চায়, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে আমরা এক কথায় যদি বলি যে অ্যাকাউন্টিং ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, তাহলে এই যে জিনিসগুলো আমি লিখলাম এইখানে, এই জিনিসগুলো কি লিখলাম বলেন তো? 4টা জিনিস লিখলাম না? 5টা জিনিস লিখলাম। কি কালার দেয়া যায়? নতুন কালার। আচ্ছা, এই 5টা জিনিস লিখলাম: ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং নোটস টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এর মাধ্যমে সে বোঝার চেষ্টা করে তার অর্থনৈতিক অবস্থা, তার বিজনেসের ল্যাঙ্গুয়েজটা, বিজনেস কি ভাষায় কথা বলছে, লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, টাকার দরকার আছে,
নতুন করে কি তার লোন নিতে হবে, নাকি যে টাকা আছে সেখান থেকে সে কিছু টাকা প্রফিট বাসার জন্য খরচ করতে পারবে, মানে উইথড্রল করতে পারবে। এই জিনিসগুলো জানার জন্য এটাই হচ্ছে বিজনেসের উদ্দেশ্য, অ্যাকাউন্টেন্টের উদ্দেশ্য। আর এইটা সে একবারে করতে পারে না, তার এরকম ভাবে প্রথমে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন করতে হয়। যদিও এটা আমরা যখন একটু পাকা হয়ে যাব তখন আমরা বুঝতে পারবো যে এখনই আমরা জানি যে কোনটা ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন আর কোনটা ট্রানজেকশন না। তখন তার প্রথম কাজ হয় জার্নাল, এই জার্নাল থেকে লেজারে যায়। তাহলে আলটিমেটলি আমার উদ্দেশ্য এইগুলো, কিন্তু এই স্টেপগুলো পার না হয়ে কিন্তু এগুলো পাওয়া যাবে না। এটা তো এগ্রি করি, আমরা সবাই বুঝি এটা, এটা বুঝতে পারছি। জি জি আচ্ছা, তাহলে আমরা জার্নাল গুলো করতে পারলাম, তাহলে আমি এই ডিসকাশন করে আমরা আইডেন্টিফিকেশনটা সবসময় পারছি, কোনো ভুল হচ্ছে না, জার্নাল গুলোও পারছি। জার্নালের পরে এগুলো আমাদের জার্নাল ছিল, দিস ইজ আওয়ার জার্নাল, তাই না? এখন আমরা কি করব? লেজার। এখন লেজারের কয়টা হেড হবে এখানে বলেন তো, এখানে কয়টা হেড হবে? এখানে যে জার্নাল গুলো আছে, এই জার্নালে কয়টা হেড হবে বলেন তো? কয়টা কিভাবে বুঝলেন স্যার? প্রথম চারটা ঠিক আছে, মেশিন, ব্যাংক, স্যালারি, ক্যাশ। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট একটা, ব্যাংক যেহেতু আমার একটা আছে আর একটা করার দরকার নেই, ক্যাশ যেহেতু আছে আমার আর একটা করার দরকার নেই, আমার একটা সেলস অ্যাকাউন্ট করলেই হচ্ছে। ওকে ওকে, তাহলে ইউ আর রাইট। তাহলে আমার কি হবে দেখেন, তাহলে এই লেজার কথাটার মানে কি বলেন তো? লেজার করা মানে কি? সারা বছর ধরে যে আমি ট্রানজেকশন করছি, ওই ট্রানজেকশন গুলোকে গুছানো। ধরেন আপনি দেখবেন আপনার শেলফে অনেক বই আছে, আমি একটা ছোট উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। শেলফে কি বই আছে? রোজার মাসে আপনি বিভিন্ন হাদিস পড়েন বা বিভিন্ন রকম ধর্মীয় বই পড়েন, এগুলো আছে। তারপরে আপনি হুমায়ুন আহমেদের ভক্ত, হুমায়ুন আহমেদের বই পড়েন। তারপরে বাইরের কিছু সেলফ ডেভেলপমেন্ট বই পড়েন, যেমন জন ম্যাক্সওয়েলের বই পড়েন, স্টিভেন কোভের বই পড়েন। আর কি বই পড়েন? সিএ বা আইসিএম এ পড়েন, এখানের বইগুলো আছে। তো আপনার শেলফে যদি সব, মানে শেলফ হচ্ছে দুই থাকেন, পিছনেও থাকে সামনেও থাকে। এখন যদি আপনি র্যান্ডমলি যেসব বই যে কোনো জায়গায় রাখেন, এরকম 5টা শেলফ যদি হয়, আমার বাসায় আসলে পুরো বাসায় হচ্ছে 10টা ছোটখাটো মিলে 10টা শেলফ আছে লাইব্রেরি। এখন এই লাইব্রেরিতে যদি আমি কোনো প্ল্যান না করি যে আমি আইএফআরএস রিলেটেড যত বই আছে এক জায়গায় রাখবো, আমি যত সেলফ ডেভেলপমেন্ট বই আছে এক জায়গায় রাখবো, গল্পের বইগুলো এক জায়গায় রাখবো, সি এর বইগুলো আমি পড়াই অথবা রেফারেন্স বই লাগে এক জায়গায় রাখবো, ইনকাম ট্যাক্স ভ্যাটের বইগুলো এক জায়গায় রাখবো। এটা যদি না রাখি তাহলে হঠাৎ করে যদি আমার প্রয়োজন হয়, আমার অনেক সময় লেগে যাবে না ভাই, ঠিক কিনা? তাহলে এই যে জার্নাল করলাম সারা বছর, একটা বড় অর্গানাইজেশনের সারা বছরে হয়তো এভারেজে যদি মানে মাসে 25টা ওয়ার্কিং ডে হয়, তাহলে একটা দিনে তার 50টা 60টা 100টা জার্নাল হতে পারে। কারণ একটা মোটামুটি সাইজ অর্গানাইজেশনে জার্নাল এন্ট্রি দেওয়ার জন্য 2-3 জন লোক থাকে। 2-3 জন লোক মিলে প্রতিদিন যদি এভারেজে 100টা জার্নাল করে, এই প্রত্যেকটাই এরকম হবে, তখন তো ম্যানুয়ালি করবে না, করবে হচ্ছে অটোমেটেড। আমি শেখার জন্য কোনো কিছুই এখন আর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে আলাপ করছি না। সফটওয়্যার আপনারা শিখতে পারবেন, আমি একদম বেসিক বোঝানোর জন্য বেসিক কথাবার্তা বলছি। তাহলে 100টা করে যদি প্রতিদিন হয়, প্রতি মাসে যদি 24টা ওয়ার্কিং ডে হয়, তাহলে তার হয় 24 × 100, মানে হচ্ছে কত হয়? 2400। 2400 ধরে নিলাম, আরো কিছু হয় 3000। 3000 যদি হয় তাহলে 12 মাসে 3 12 36,000। এখন এই যে এই 36,000 জার্নাল দেখে যদি আপনাকে বলা হয় যে ভাই আপনি এইখান থেকে কয় টাকা সেল করলেন, কত টাকা প্রফিট করলেন, এইটা কি খুব কঠিন হবে না? খুবই কঠিন হবে। তাহলে আমরা এই লেজার মানে হচ্ছে যত জায়গায় সেলস হয়েছে সবগুলো সেলস এক জায়গায় দেখতে চাই, সোজা কথা। যত জায়গায় পারচেজ হয়েছে যতবার, সবগুলো একসাথে দেখতে চাই। যতবার স্যালারি পেমেন্ট করছে এক জায়গায় দেখতে চাই। যতবার ব্যাংকে রিসিভ করছে অথবা ব্যাংকে পেমেন্ট করছে, এই ব্যাংক রিসিভ ব্যাংক পেমেন্ট মিলে আমি এক জায়গায় দেখতে চাই। যতবার আমি সেলস করছি, সরি সেলস তো বলেছি, যতবার আমি 3বার মেশিন কিনছি, মেশিনগুলো একবারে দেখতে চাই। 3বার আমি 6বার আমি অ্যাডভার্টাইজমেন্ট পেমেন্ট করছি, অ্যাডভার্টাইজমেন্টটা এক জায়গায় দেখতে চাই। তাহলে এই জার্নাল গুলোকে সামারি করে এক জায়গায় গুছানোটাকেই বলা হচ্ছে লেজার। তাহলে যিনি একটু আগে আমাকে বাংলায় সংজ্ঞা বলছিলেন বা ইংরেজিতেও বলছেন
সো এই হোয়াই আমি তো এটাকে ডেফিনিশন দিতে পারবো, কিন্তু আমি বুঝছি কিনা যে আসলে কাজটা কি করে বলেন তো। বুঝলাম ভাই এটা? জি স্যার, এটা বুঝতে পারছি। ওয়াই এর অ্যান্সার পেলেন, তাহলে ওয়াই অ্যান্সার পেলাম। তাহলে সেই কারণে যেহেতু সামারি করতে হবে, তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে মেশিন মাত্র একটা ট্রানজেকশন হয়েছে, বাট এটা একটা ডিফারেন্ট হেড, এটার সাথে মিলবে না। ব্যাংক না। ব্যাংক আর একটা নতুন হেড, তাহলে এটাও মিলবে না, ঠিক আছে, এটাও মিলবে না, ডিফারেন্ট। স্যালারিজ এক্সপেন্স, এটাও একটা নতুন হেড, এটাও হচ্ছে 3 নম্বর দিলাম। তারপরে ক্যাশ, এখন পর্যন্ত ক্যাশ আসে নাই, তাহলে এটাও একটা 4 নম্বর হেড, এটাও একটা যাবে। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এটাও একটা নতুন, এটা উপরে নাই, তাহলে এটা হচ্ছে আমার 5 নম্বর। আচ্ছা, ব্যাংক একবার চলে আসছে, এটা কোনো দরকার নেই, এটা আমাদের কোনো সমস্যা নেই, এটা আছে। আর লাস্টে একটা আছে সেলস, তাহলে যিনি বলছেন যে 6টা, উনি রাইট। এইটুকু বুঝতে কোনো অসুবিধা আছে ভাই বলেন তো? এই যে আমি 1 2 3 4 ইয়ে করলাম, 6টা করলাম, না। সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। তাহলে আমি এখন এইখানে বলেন তো যে আমি লেজার কয়টা হবে আমার? 6টা হবে। একটা লেজারের কি নাম দিব আমি? মেশিন। একটা লেজারের নাম দিব আমি মেশিন। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো? না না স্যার। না স্যার, না স্যার, খুব ভালো লাগতেছে স্যার। স্লো, বাট এটা দিয়ে স্লো দিয়ে আপনার কাজ করতে হবে, স্লোনেস এর ভিতরেই আস্তে আস্তে করে। তবে ব্যাপার হচ্ছে কি, আসলে ক্লাস সংখ্যা, আমি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমি আসলে কখনোই কোনো ক্লাস সংখ্যা মানে লিমিট রাখতে পারি না, এটা একটা বড় সমস্যা। কারণ আমি বলছি বড় সমস্যা কেন বললাম, বড় সমস্যার মানে হচ্ছে যে আমরা আপনাদেরকে আমি আসলে কতদূর নিতে পারবো এখান থেকে। তবে এই ক্লাস শেষ হলেও যদি আপনারা এই গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি যেটুকু পর্যন্ত শেষ করব সেখান থেকে একটা একটা করে আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করবো, আপনারা দেখবেন। তাহলে মেশিন যদি একটা লেজার হয়, তাহলে এর আন্ডারে আমার কি থাকবে? আমি এখানে ডেবিট পাস থাকবে একটা, না একটা জি। ক্রেডিট পাস থাকবে, তাই তো? জি। থাকবে তো? আচ্ছা, ডেবিট থাকলো, একটা ক্রেডিট থাকলো। তাহলে এখন বলেন যে আমি যদি এইটাকে একটা ইয়ে করে ফেলি, আমরা একটা যদি ঘর করে ফেলি, তাহলে বলেন তো যে এখানে আমার এই যে মেশিনটা কিনলাম, এই মেশিনটা আমার এটা কি, এই মেশিনটা হচ্ছে কি অ্যাসেট নাকি লাইবিলিটি? অ্যাসেট। অ্যাসেট। আচ্ছা, তাহলে মেশিনটা যদি অ্যাসেট হয়, তাহলে এর এগেইনস্টে আমি কি দিয়েছি? ক্যাশ দিয়েছি না ব্যাংক দিয়েছি? ক্যাশ। ব্যাংক দিয়েছি। ব্যাংক দিয়েছি। ব্যাংক দিয়েছি। তাহলে আমি কি এটা ডেবিট পাশে লিখবো না ক্রেডিট পাশে লিখবো বলেন? লিখবো কোথায় এটা? স্যার Debit পাশে, লিখবো ডেবিট পাশে, কিন্তু নাম দিব ব্যাংক। লিখবো ডেবিট পাশে কিন্তু নাম দেবো ব্যাংক। কেন? Bank, কারণটা কি? লজিকটা কি? লজিকটা কি? এটা লেজারে এইটার মানে কি বলেন তো? এটা কেন করলাম? ব্যাংকের নাম লিখে দিতে পারি সরাসরি। আচ্ছা যাক, একটাই যেহেতু ব্যাংক, ব্যাংকই লাগলো। হ্যাঁ, অ্যামাউন্টটা কত হবে? 1 লাখ। 1 লাখ। এটা কি শিওর? আপনারা কি আমি ঠিক করলাম? কেউ চ্যালেঞ্জ করবেন এটা, না ঠিক আছে কি ঠিক নাই? ঠিক আছে ভাই? ঠিক আছে স্যার। ঠিক আছে না? সরি, শূন্য কি বেশি হয়ে গেল? কোন দিকে কমবে? এদিকে কমবে না? নতুন করে লিখি 1 লাখ, অথবা আমি সরাসরি ওখানে ইয়ে করতে পারতাম, ইকুয়াল টু দিতে পারতাম। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে দিয়ে তাহলে এটা ব্যাংকের হিসাব, ব্যাংকের লোন। আচ্ছা স্যার আসলে আমরা ওই গতানুগতিক যেটা শিখে আসছি আগে থেকেই, যে লেজারে আমরা যেটা নেই, যেই হেডিং এ আমরা স্যার হিসাবটা লেজারটা লিপিবদ্ধ করি, তো যে বিপরীতটা নাম আসে, আর হচ্ছে ওই যে আমার যেই হিসাবটা করি ওইটা ডেবিট পাশে টাকা থাকলে ডেবিট পাশে আসে। এটা যদি আপনি একটু স্যার ক্লিয়ার করে বলতেন, যেটা আসলে একটা মানে আসলে মূলত এটার কারণটা কি, তাহলে একটু ভালো হতো স্যার। আচ্ছা ফাইন, আমি এটা বলবো। অন্য কেউ কি বলতে পারবেন এটা কারণটা কি, এটা কেন হচ্ছে? ভালো কোশ্চেন করছেন, চমৎকার, বলেন তো। স্যার মূলত টাকাটা কার কাছ থেকে চলে যাচ্ছে বা কে কার মাধ্যমে চলে যাচ্ছে সেজন্য স্যার এই ক্রেডিট পাসটা দেওয়া। কারণ ডেবিট পাসটা তো আমার স্যার মেশিন আমি জানি, স্যার আমার ব্যাংক পাস উল্লেখ করা স্যার।
এরকম হচ্ছে কেন? এটার কারণটা কি জানেন? এটা কেন এরকম হচ্ছে? ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে এখানে। 1 লাখ টাকা দেখাচ্ছে না কেন? কারণটা কি? এই ঘরটা কি পার্সেন্টেজ দিলে হবে? আচ্ছা, স্যার আপনি একটু ঘরের ঘরটা স্যার বড় করে বাম দিন। পাশে কার্সরটা স্যার একটু টান দেন। ঘরটা একটু বড় করে দিন স্যার, তাইলে ওটা ঠিক হয়ে যাবে। নাকি আমি বড় করলাম কিন্তু, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। আমি ওই যে বড় করতে করতে উল্টা দিকে চাপছি, ওকে। তাহলে আসলে যিনি বলছে এটা মানে একটু ভালো অ্যান্সার দেন তো, যিনি একটু আগে এই কোশ্চেনটা করছে, এটা একটা ভালো অ্যান্সার দেন তো। উনি একটা খুব চমৎকার কোশ্চেন করছে। উনি বলছে স্যার যে এইটা তো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমরা মেশিন যেহেতু অ্যাসেট, অথবা এটা ডেবিট হবে। তো এইটার আমি কেন ইয়ে করছি, মানে লিখবো হচ্ছে ডেবিট পাশে, কিন্তু তার অপোজিটটা লিখবো, হ্যাঁ, অর্থাৎ ব্যাংক। এটা যে শিখে আসছি, এটার কি অন্য কিছু ভাবে ব্যাখ্যা করা যায়? তো জানা নাই স্যার। জানান, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনার অলওয়েজ হচ্ছে মেশিনের ডেবিট ব্যালেন্সই থাকবে, কারণ মেশিন হচ্ছে আপনার নেগেটিভ হতে পারে না। সো স্বাভাবিকভাবে এটা তো নগদ ডেবিট পাশে আছে। কিন্তু কোশ্চেন হচ্ছে আমাকে তো ট্র্যাক করতে হবে যে আমি যখন খুঁজবো তখন মেশিনের সাথে কোন অ্যাকাউন্টটা এর ক্রেডিট হয়েছে, কনসার্ন ক্রেডিট। সো মেশিন তো এখানে, আমি তো মেশিন মানে মেশিনের লেজারে মেশিনই পাবো, যতগুলো মেশিন কিনবে এখানে আসবে। কিন্তু মেশিনের কি কি মাধ্যম হতে পারে বলেন তো? মেশিন আমি ক্যাশ দিয়ে কিনতে পারি, মেশিন আমি হচ্ছে ব্যাংক দিয়ে কিনতে পারি, ক্রেডিটে কিনতে পারি স্যার। মেশিন আমি ক্রেডিটে কিনতে পারি, মেশিন আমি আরেকটা প্রোডাক্টের এগেনস্টে পেতে পারি, মেশিন আমি পেতে পারি ওনাররা ইকুইটি হিসেবে দিল। খেয়াল করেন, ওনাররা ইকুইটি, এই কথাটা কখনো শুনছেন যে ওনাররা শুধু ক্যাশ ছাড়া ইকুইটি আকারে মেশিন দিতে পারে? ধরেন আমি এই ব্যবসার ওনার, আমার আগে একটা দোকান ছিল, সেখানে আমার ফার্নিচার ছিল। নতুন করে আমি একটা XYZ লিমিটেড কোম্পানি করেছি, সেই কোম্পানিতে আমি শোরুম করেছি 5টা মিষ্টি শোরুম। আমার আগে একটা ব্যবসা ছিল যেখানেও আমার এরকম শোরুম ছিল, সেইখানে আমার একটা কি ছিল, আমার একটা ক্যাশ ভোল্ট ছিল, আমার কিছু শেলফ ছিল, আমার কিছু ভালো টেবিল ছিল, আমার কিছু 2-3টে এসি ছিল। আমি এগুলো ভালো আছে, এগুলো আমি নতুন কোম্পানিকে দিয়ে দিচ্ছি, আমারই কোম্পানি, আমি দিচ্ছি। আমি যখন ওনার যখন কিছু দেয়, সেটা ক্যাশ অথবা অন্য কাইন্ড, সেটাকে আমরা বলি হচ্ছে ওনার সিকিউরিটি। তাহলে মেশিন কিন্তু টাকা ছাড়া ওনার সিকিউরিটির মাধ্যমে আসতে পারে। তাহলে সারা বছর যতবার মেশিন আসবে ততবার কিন্তু আমি জানি এটার ব্যালেন্স ডেবিটই হবে, আনলেস আদারওয়াইজ আমি সেল না করি। মেশিন সেল করলে মেশিন ক্রেডিট হবে, আদারওয়াইজ ডেবিট হবে। কিন্তু এর করসপন্ডিং অ্যাকাউন্টটা কি? এটা কি ক্যাশের মাধ্যমে আসছে, নাকি এটা হচ্ছে যে আপনার ব্যাংকের মাধ্যমে, মানে ব্যাংকের ক্যাশ পেমেন্টে আসছে, ব্যাংক পেমেন্টে আসছে, নাকি বাকিতে কিনেছি? বাকিতে কিনলে কার থেকে কিনেছি? 3 জনের কাছে বাকিতে কিনতে পারি। আপনার কি ফার্নিচার বা সরি মেশিন বাকিতে একবার কিনলাম হচ্ছে ধরেন XYZ লিমিটেডের কাছ থেকে বাকিতে মেশিন কিনলাম, একবার কিনলাম অটোবির কাছ থেকে, একবার কিনলাম ব্রাদার্স ফার্নিচার কাছে, আরেকবার কিনলাম নাভানা ফার্নিচারের কাছে। এখন আমি যদি এই নামগুলো না রাখি তাহলে কি আমি ট্রেস করতে পারবো? আমি যে বললাম যে সামারি করছি, সমস্ত কিছু গুছে এক জায়গায় আনছি, তাহলে কার কাছ থেকে পেলাম, কি ফর্মে পেলাম, এই ওয়াই বা হাউ, এই অ্যান্সার গুলো কি আমি পাবো যদি এটা না লিখি? না। তাহলে যে ভাই কোশ্চেনটা করছেন, এখন কি অ্যান্সার পেলেন ভাই? স্যার আমি যেটুকু বুঝতে পারছি, আমি একটু স্যার যদি আপনাকে বিষয়টা একটু বলি, অসুবিধা আছে স্যার? প্লিজ। না না, আমরা তো দেখেন আমি খুব স্লো মোডে আছি, তাড়াহুড়া নাই, আরামে কথা বলতেছি। হ্যাঁ, খুব জি স্যার, যে বিষয়টা হলো স্যার, যে লেজার আমরা যেই নামে করব, ওইটার যে নেচার, ওটা যদি ডেবিট নেচার হয়ে থাকে অলওয়েজ ওটা ডেবিট পাশে আসবে। আর যদি ক্রেডিট নেচারের হয় তাহলে ওটা অলওয়েজ ক্রেডিট পাশে আসবে। এবং ওইটার বিপরীতে আমরা হচ্ছে যেটাই ট্রানজাকশন করি ওই আর নামটা আসবে সেই নামটা। মানে করসপন্ডেন্স ফিগার যদি আমি না বুঝি তাহলে বুঝবো কেমনে যে আমি ট্রেস করবো কি? ধরেন লেটস সে আপনি সেল করেছেন, বাকিতে সেল করছেন, আমি এবার সেলের কথা বলি। হ্যাঁ, আপনি সেল করছেন বাকিতে, আমি এখানে ধরেন আমি বলতেছি, এখানে নামগুলো ধরে ধরে বলি, আপনারা বেশ মজা হবেন যে অ্যান্সারটা আপনার কোশ্চেন দিয়ে করি। আমি আফজাল হোসেন সাহেবের কাছে সেল করছি, রঞ্জিত চৌধুরী, আবু সাইদ, তারপরে আরাফাত খান, বিপ্লব, গোলাম রাব্বানি,
হেলেন খান, এরকম যত লোক এখানে আছে, ইফতেখার আলম রানা, জসিম উদ্দিন, তারপরে এম এ মারুফ, তারপরে হচ্ছে যে মনির হোসাইন, সবার কাছে শহীদুল্লাহ, সবার কাছে সেল করলাম। এখন সবার কাছে যে সেল করলাম, আমি যদি এখানে খালি সেলসেরই একটা লেজার করে সেলস 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 লিখে রাখতাম, তাহলে আমার লাভটা হইলো কি? আমি তো ইনফরমেশন চাই, আমি তো জানতে চাই যে কার কাছে কত টাকায় বিক্রি করছি। আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে আমার ওনারও জানবে যে ভাই কত টাকা নগদে করছো, কত টাকা বাকিতে করছো। যখন সেলসে গেলেই পাবেন কোনটা ব্যাংকে আসছে, কোনটা ক্যাশে রিসিভ করছেন, কোনটা বাকিতে করছেন, কতজনের কাছে বাকিতে বিক্রি করছেন। তাহলে এই লেজার করার তাহলে কোনো মিনিং থাকতো যদি আমি না লিখতাম কাউন্টার অ্যাকাউন্টটা? এবার ক্লিয়ার ভাই? জি স্যার, একদম ক্লিয়ার না? তাহলে একদম আগে যে মুখস্থ কথাটা পড়ছিলেন, কি পড়ছিলেন বলেন তো? মুখস্থ কথাটা কি পড়ছিলেন বলেন? স্যার ওই যে ডেবিটটা ক্রেডিট হয়ে যাবে আর ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। না তাহলে এটা কি হ্যাঁ মুখস্থ কথা মুখস্থ বলছিলেন যে লেজারে এসে করছিলাম যে জি স্যার ডেবিট সাইড হইলে ডেবিট পাশেই লিখবো, কিন্তু তার উল্টা পাশের যে ক্রেডিট যেটা আছে ওইটা লিখে দিব নাম, অথবা ক্রেডিট জি। হইলে ক্রেডিটে লিখবো, ক্রেডিটের উল্টা পাশের ডেবিটটার নাম লিখবো। এটা শিখছি। তো আমাদের টিচাররা কি এই কথাটা আপনাদেরকে বলতে পারতো না বলেন তো? আমি যে কথাটা এখন বললাম, স্যার পারতো, হয়তোবা ওইখানেও লিমিটেশন ছিল। ওনারাই হয়তো জিনিসটা চিন্তা করেনি, ওনারা এই যে ওয়াই চিন্তা করেনি, ওয়াই চিন্তা করেনি। আপনারা আজকে অ্যাডাল্ট লার্নিং তো ওয়াই বলতেছেন দেখে আমি কিন্তু এত বুঝায় বলতেছি। তার মানে আমিও কিন্তু এইভাবে কাউকে বুঝাইনি, প্রথমবার বুঝালাম। যেহেতু আমাকে একটা চমৎকার কোশ্চেন করছে, ওনাকে আমার একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত যে এই জিনিসটা জিজ্ঞেস করছে, আমি চিন্তা করে আমি কিন্তু প্রথমবারই অ্যান্সারটা করলাম। সো লার্নিং এ এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়াই। আচ্ছা তাহলে এখন আমরা এটাকে ডেবিট না, এটাকে দুই পাশে মিলাতে হয়। আমরা জানি কি হয়, এই পাশে আমি সরাসরি টানবো, তাহলে এক এক মিলে গেল। কিন্তু মিললো কেমনে? এখানে তো কিছু একটা বসবে না, এখানে একটা এখানে একটা জিনিস বসতে হবে না আমাকে? এখানে একটা বলেন তো, এখানে একটা জিনিস বসবে, সেই বসার নিয়মটা কি? বসার নিয়ম হচ্ছে ইকুয়াল টু এইটা মাইনাস হচ্ছে টোটাল ফিগার, তাই না? এখানে টোটাল ফিগার তো নাই, এটা জিরো। ঠিক আছে, আসলে এইখানে লেখার দরকার ছিল, লেখার দরকার ছিল এই কলাম। আমি ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে লিখবো কি এই ফিগার, মাইনাস হচ্ছে যদি আরো কিছু থাকতো সেটা আমি এখানে লিখতাম। হ্যাঁ, তাহলে সেটা আমি দেখলাম যে এটা জিরো, কিছু নাই, তাহলে আমি এটাকে এন্টার দিলে কি হবে? 1,00,000। তাহলে এই 1,00,000 টাকা আসলে এটাকে আমরা বলি সিডি। সিডি মানে কি বলেন তো? হ্যাঁ, স্যার ক্রেডিট ডাউন নাকি? আচ্ছা, আর এইটাকে এখানে কি লিখি বলেন তো? এখানে বিএফ বি বিএফ বিএফ ব্যালেন্স জি স্যার। ফরওয়ার্ড না? তাহলে এই জি স্যার। অ্যামাউন্টই ব্যালেন্স ফরওয়ার্ড। তার মানে আমি একটা করছি দেখে আপনারা কনফিউজ লাগতেছেন যে একটা আইটেম, এরকম যতবার এখানে মেশিন আসতেছে। আসলে আমরা এই ব্যাংকেরটা করলে এটা আরো ভালো বুঝতে পারবো। এই যে কাজটা করলাম, এই কাজটাই যদি আমি ব্যাংকেরটা করে ফেলি তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ব্যাংকেরটা করি, আপনারা করবেন। এবার আমি হচ্ছে আপনাদেরকে ইয়ে করবো, পেস্ট স্পেশাল করলে আমি ভ্যালু দিয়ে করতে পারবো না, পেস্ট স্পেশাল ভ্যালু। ওকে, আচ্ছা এখন ব্যাংক। আচ্ছা ব্যাংকের আমি মুছে দিই ফিগার গুলো, বলেন, খালি ফরম্যাটটা রাখি, বলেন কি করবো বলেন? ব্যাংকেরটা বলেন, আপনারা বলবেন, আমি লিখবো শুধু, আমি কোনো কাজ করব না। এই যে এটা হবে স্যার, ব্যাংকের তাহলে মেশিনের জায়গায় ব্যাংক লিখতে হবে স্যার। মেশিনের এই যে সরি, এখানে আমি কি লিখবো? এখানে কি লিখবো? স্যার লেজারটার নামও চেঞ্জ করতে হবে, ওটাও তো মেশিন হয়ে আছে। মেশিন হচ্ছে ব্যাংক লিখবো স্যার। সরি ব্যাংক, থ্যাংক ইউ। আসলে এখন আমি কি লিখবো এখানে বলেন তো? এই মেশিন জায়গায় লিখবো হবে না? মেশিন, এখানে মেশিন মেশিনারি। মেশিন কত টাকা লিখবো? মেশিন স্যার 1,00,000 টাকা। ওকে, 1,00,000 টাকা লিখলাম, ভালো কথা। এরপরে কি ব্যাংক আর আছে? ব্যাংক আছে স্যার, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আছে। এটা কত ব্যাংক? 5,000। স্যার 5,000 টাকা। এখানে কি লিখবো? এখানে কি লিখবো? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কত লিখবো অ্যামাউন্ট? 5,000। আচ্ছা, এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। ব্যাংকের কখনোই নেগেটিভ ব্যালেন্স হইতে পারে না। তার মানে এইটার আগে একটা কমন এন্ট্রি দেয়া দরকার ছিল যে ওনার না, ওনার পেইড ক্যাপিটাল থ্রু কি? থ্রু ব্যাংক, থ্রু অ্যাকাউন্ট পেই চেক, অ্যাকাউন্ট পেই
অ্যাকাউন্ট পে চেক মানে ইকুইটি দিলে অ্যাকাউন্ট পে দিতে হয়, ক্যাশ চেক ক্যাশটা ক্যাশ দেওয়া যায় না। চেক অ্যাকাউন্ট পে চেক কত টাকা, লেটস সে 5 লাখ টাকা উনি ক্যাপিটাল দিল, 5 লাখ টাকা বিডিটি 5 লাখ টাকা। তাহলে এই 5 লাখ টাকা হচ্ছে তার মূলত কি আছে বলেন তো? ওনার সিকিউরিটি ব্যাংকে জমা আছে। তাহলে ব্যাংকে আমি জমা শুরু আছে। করছি, তাহলে ব্যবসা শুরু করলাম, ব্যবসা শুরুতে অটোমেটিকলি একটা এখানে একটা ব্যালেন্স আছে, তাহলে ব্যালেন্সটার নাম হবে কি? এখানে কি ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স। হ্যাঁ, তাহলে ওপেনিং ব্যালেন্স কি হবে? ওপেনিং ব্যালেন্স না, আসলে ওপেনিং ব্যালেন্স না, এই পিরিয়ডেই করছেন, তাহলে প্রথমে এই টাকাটা যখন দিবেন এটার অ্যাকাউন্ট পেইড আপ ক্যাপিটাল না? পেইড আপ ক্যাপিটাল। তো ওটার একটা অ্যাকাউন্টিং জার্নাল কিরকম হতে পারতো নিচে লিখে দিই, যেহেতু জায়গা নেই আমি লিখতাম হচ্ছে ব্যাংক ডেবিট, তাই না? ব্যাংক পেয়েছেন তো, ব্যাংক ডেবিট। ওকে, আর হচ্ছে ক্রেডিট হইতো কি বলেন? পেড আপ ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি ক্রেডিট। ওনার সিকিউরিটি বা ওনার্স, আমরা ওনার সিকিউরিটি পেইড আপ ক্যাপিটাল লিখে দিই, ক্যাপিটাল লিখে দিই, সংক্ষেপে আর ক্যাপি। আপনারা তো জানেন যে পেইড আপ ক্যাপিটাল যাই হোক, এটা ক্রেডিট। কত টাকা হতো আমার ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট হতো কত? 5 লাখ। 5 লাখ। সরি, এটা শূন্য ইয়ে না দিই, 5 লাখই লিখি। ওকে, 5 লাখ। আচ্ছা, তাহলে এই 5 লাখ দুটো হচ্ছে, সরি ওকে, তাহলে আমার এখানে আসলে এখানে আমি কি যেত ইকুয়াল টু দিয়ে এই যে আমি লিখতাম কি এখানে, এখানে কি লিখতাম বলেন তো? ক্যাপিটাল, ক্যাপিটাল। ওকে, তাহলে এই ক্যাপিটাল হলে এখন দেখেন তো অটোমেটিকলি আমার কি ঘটনা ঘটছে। আমার ঘটনা ঘটছে হচ্ছে এখানে আসলে আরেকটা লাইন নেওয়া দরকার, এখানে আরেকটা লাইন নেওয়া দরকার। এক সেকেন্ড, একটু একটা ইনসার্ট করি, ইনসার্ট করে এটা দেখে দিই। আচ্ছা, তাহলে আমি এখানে এখন কি করবো বলেন তো? ব্যালেন্সটা কিভাবে আসবে? ব্যালেন্স আসবে হচ্ছে এই 5 লাখ, তাই না? মাইনাস হবে কি বলেন তো? উপরে দুটো মাইনাস মেশিন 1 এবং লাখ আর 5,000। এই 1 লাখ প্লাস হচ্ছে 5,000 হলো কি হবে? তাহলে এই যে ব্যালেন্সটা, এখন কি লেজারটা বোঝা গেল? পুরো লেজারটা যে কিভাবে হয়? জি স্যার। তাহলে আমি খুব সিম্পলিফাইড ওয়েতে আপনাদেরকে প্রথম কি করলাম, আমরা একটা আইডেন্টিফিকেশন জার্নাল লেজার। এখন এই লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স করা, হ্যাঁ, এটা কি মানে কারো কোনো আইডিয়া আছে কিভাবে করতে হয় বা কোনো হ্যাভ ইউ এনি আইডিয়া? লেজার পর্যন্ত আমাদের হয়ে গেল, বলেন এই যে আনঅ্যাডজাস্ট ট্রায়াল ব্যালেন্স কিরকম হয়? স্যার লেজারের যে ব্যালেন্স গুলো আছে ওই ব্যালেন্স গুলোর লেজারের হেড ধরে ব্যালেন্স গুলো ট্রায়াল ব্যালেন্সে চলে যাবে। আচ্ছা, আমি একটা ট্রায়াল ব্যালেন্স এখানে, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট সাইডেরটা ক্রেডিট ব্যালেন্স। আমরা এখানে লিখি ট্রায়াল ব্যালেন্স, আনঅ্যাডজাস্টেড লিখি, আজকে আনঅ্যাডজাস্টেড পর্যন্তই বুঝাই। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিলাম। আমার হচ্ছে একটা হেড, এই পাশে হবে হচ্ছে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিয়ে আমাদের হচ্ছে আপনার এখানে লিখবো হচ্ছে পার্টিকুলার, না এখানে লিখবো পার্টিকুলার। পুরনো জিনিস আপনাদের আবার নতুন করে আপনার ইয়ে হলো, কি বলে, ঝালাই হলো। হ্যাঁ, এখানে তারপরে আমরা এখানে কি পাবো হচ্ছে রেফারেন্স, না এখানে রেফারেন্স দেখি না? জি, রেফারেন্স। রেফারেন্স মানে কোন থেকে আসছে, এখানে হবে ডেবিট ক্রেডিট। তাহলে এখন আমাকে কেউ একজন বলেন তো যে আমি এবার ট্রায়াল ব্যালেন্সে এখানে হেড গুলো কি কি লিখবো? আমার লেজার হেড গুলো আসবে। লেজার হেড গুলো আসবে, না? জি স্যার। লেজার হেড আসবে। আচ্ছা, লেজার হেড আসছে যদি, আচ্ছা লেজার হেড আসছে, তাহলে প্রথম লেজার কি আসবে? এখানে কয়টা লেজার আছে? ব্যাংক না, প্রথম কি করছিলাম? মেশিন আসবে, এটা মেশিন আসবে, মেশিনটা। আমি এখানে মেশিন লিখবো, মেশিন। তাহলে রেফারেন্স হচ্ছে এটা কি হবে? এটা ওই যে ওইখানে ধরেন এটা লেজার নাম্বার ছিল, লেটস সে মেশিনের লেজারের নাম্বার ছিল লেটস সে লেজার নাম্বার 1, না ধরলাম রেফারেন্স 1। এখন আমি অ্যামাউন্টটা কোথায় বসাবো? অ্যামাউন্টটা ডেবিটেড করে হবে।
ডেবিটের এই যে বিএফ করছি, বিএফটা না? জি স্যার। তারপরে লেজার কি হবে? তারপরে লেজার হেড কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক। ব্যাংক ব্যাংক হচ্ছে লেজার নাম্বার 2, 2 নম্বর লেজার। এটা হচ্ছে লেজার নাম্বার 2। তাহলে এটা কোথায় ব্যালেন্স বসবে? এটা ডেবিটে বসবে। ডেবিট পাশে। ওকে, তারপরে আর আসেন আমাদের তারপরে লেজার আইটেমটা কি ছিল আমাদের এখানে? স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স। আচ্ছা, এবার বলেন তো স্যালারিজ, এটা হচ্ছে অলওয়েজ প্লুরাল হয়। এবার বলেন তো, আমি কিছুই করিনি, আমি এখন পর্যন্ত আমরা কিন্তু জার্নাল এন্ট্রিও করি নাই, লেজার করি নাই, তারপরে হচ্ছে সরাসরি ট্রায়াল ব্যালেন্সে আনবো। এই স্টেপ গুলো বাদ দিয়ে বলেন তো কি হইতে পারে, দেখি কে বলতে পারেন। এই যে স্যালারি এক্সপেন্সটা 3 নম্বরটা কি হতে পারে বলেন? ওখানে যাবো 3 নম্বরটা কি হতে পারে বলেন তো? 20,000 টাকা দিতে। স্যার হচ্ছে ডেবিট পাশে আসবে স্যার। ডেবিট পাশে 20,000। এখানে লিখবো হচ্ছে স্যালারিজ ডেবিট পাশে 20,000। ও ক্লিয়ার? বোঝা গেল? ওকে, আচ্ছা তাহলে লাস্ট কোনটা? 4 ক্যাশ। ক্যাশটা কি এত সহসায় করা যাবে? জি স্যার, করা যাবে স্যার। একটাই। ক্যাশের ব্যালেন্স কি ডেবিট হয় না ক্রেডিট হয়? আচ্ছা, ক্যাশের একটা কাহিনী আছে এখানে। আপনাকে আসলে এইটা ক্যাশ স্যালারি না দিয়ে আসলে এটাকে উচিত ছিল ওই ব্যাংক থেকে তুলে আনছে। এখানে একটা এন্ট্রি দরকার ছিল এখানে, যে মানে ব্যাংক থেকে পেটি ক্যাশ বা ক্যাশ করেন, হ্যাঁ, একটা এন্ট্রি করা দরকার ছিল। ধরেন ক্যাশ আপনি তুলে আনা দরকার, নাহলে ক্যাশ পাবেন কই? ক্যাশ তুলে আনছেন, মনে করেন যে 5 লাখ টাকা থেকে 70,000 টাকা ক্যাশ তুলে আনছেন, ঠিক আছে? আর ক্রেডিট হয়তো কি বলেন তো? এটা ডেবিট হইতো। ক্রেডিট হয়তো কি? ব্যাংক। ডেবিট। তাহলে হচ্ছে এখানে আপনার 70,000 টাকা, আর হচ্ছে ক্রেডিট হইতে হচ্ছে ব্যাংক। এইটা 70,000 টাকা হতো। তাহলে এবার আপনি আসেন, সরি, যে এই যে 70,000 টাকা হলো, তাহলে এবার বলেন তো এখানে ব্যালেন্স কত শো করবে, দেখি কেউ বলতে পারেন কিনা? স্যার ব্যাংকের থেকে 70,000 টাকা আবার কমবে স্যার। হ্যাঁ, ব্যাংকের থেকে মানে 70,000। 3,95,000 থেকে 70,000 টাকা কম। তাহলে আমার এখানে কি দরকার ছিল? আমার এখানে ব্যাংকের এখানে আরেকটা এন্ট্রি হইতো। আমি কি লিখতাম? এই এন্ট্রিটা কি হইতো? এই যে এন্ট্রিটা কি করছি? ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ উত্তোলন করছে স্যার। ক্যাশ উইথড্রল, তাহলে ক্যাশ লিখতাম, ক্যাশ। ওকে, কত? 70,000। 70,000। তাহলে ব্যালেন্স হইতো কত এখানে? স্যার ওটা ব্যাংকের 2 নম্বরে স্যার, এটা ব্যাংকের মধ্যে যাবে স্যার, ব্যাংকের ইয়েতে মেশিনে আসবে। চলে গেছে স্যার। সরি, ব্যাংকে আসবে। তাহলে ব্যাংকে আমি অ্যাকাউন্টিং এন্ট্রি দিছি কি? ক্যাশ ডেবিট ব্যাংক ক্রেডিট। তাহলে লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে না? ক্রেডিট পাশে লিখবো। এখানে লিখবো ক্যাশ। ওকে, ক্যাশ কত লিখবো? 70,000 টাকা। ওকে, এই 70,000 ফাইন। তাহলে আমার ব্যালেন্সটা আসলে এখানে আরেকটা করা দরকার ছিল, প্লাস। ওকে, তাহলে আমার এখন আপনি বলেন যে এই যে লেজারটা করলাম ক্যাশ, তাহলে ক্যাশে আমার এখন ব্যালেন্স কত শো করবে এখানে? ক্যাশ 70,000। 70,000 টাকা কত খরচ করছেন? 70 না, 1 লাখ টাকা ব্যালেন্স শো করবে। না, এই 70,000 টাকা ক্যাশ তুলেছিলাম। হ্যাঁ, সেই 1 লাখ, এই 70,000 টাকা থেকে এখানে স্যালারি দিছি ক্যাশ কত? 20,000। 20,000 আবার ক্যাশ আমরা রিসিভ করছি হলো 50,000। ও, ক্যাশ রিসিভও করছি আবার। ও জি স্যার। তাহলে হ্যাঁ, ইয়েস, তাহলে আমার কি 1 হবে? লাখ টাকা। 1 তাহলে লাখ হচ্ছে টাকা আমার 1 লাখ টাকা তুলেছি, এই 1,70,000 প্লাস হচ্ছে এই 50,000, 1,20,000, তার থেকে এই 20 বাদ যাবে। তাহলে আসলে 20 1 বাদ লাখ যাবে। 1 লাখ টাকা। টাকা থাকে। আচ্ছা, ওকে ফাইন, আপনারা খুব ভালো বুঝতেছেন মাশাআল্লাহ। ওকে, এখন লাস্ট ইয়েটা কি? লেজারটা কি? সেলস কি ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট স্যার। সেলস ক্রেডিট কত অ্যামাউন্ট হবে ক্রেডিট সেলস? 50,000। 50,000, তাই না? তাহলে 50,000 হলে আমরা তাহলে মোটামুটি হলো। আর আমরা কি কোনো এন্ট্রি বাদ পড়লো? 5 নম্বর অ্যাডভার্টাইজ বাদ দিছি না? অ্যাডভার্টাইজমেন্ট একটা যাবে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট একটা আসবে। অ্যাডভার্টাইজ বাদ পড়ছে এর আগে, এটা 6 নম্বর হবে। একটা হেড পড়ছে অ্যাডভার্টাইজমেন্ট।
সেলসটা মনে হয় স্যার বাড়াইতে হবে স্যার। কেন অ্যাডভার না অসুবিধা, ক্যাশটা কাজ তো অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 5 নম্বর নোট। 5 নম্বর নোটে আমার কত ছিল বলেন তো? ওখানে অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা পেমেন্ট করছিলাম? 5,000। 5000। সো অ্যাডভার্টাইজমেন্ট যেহেতু এক্সপেন্স, এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ওকে, তাহলে এবার আসেন, এই যে কাজটা আমরা করলাম, এই কাজটা করার মাধ্যমে কি হলো বলেন তো? আমরা যে কাজটা করলাম ফার্স্ট অফ অল হচ্ছে, দেখেন একটু আবার বেসিকে চলে যাই, খুব সিম্পল ডিসকাশন। আইডেন্টিফিকেশন কমন, এটা পারবেন। আমরা যত ঘটনা ঘটবে, যতবার ঘটনা ঘটবে, প্রত্যেকটা একটা জার্নাল হবে। সেই জার্নালটা এবং ইন্ডিভিজুয়াল এরকম লেজার হবে, ঠিক আছে? এই যে এরকম লেজার হবে। আবার এই লেজারও কয়েকশো লেজার হয়ে যেতে পারে। সো কয়েকশো লেজার যখন হবে, সেটা তো আসলে সামারি করা কঠিন। সেই লেজার গুলোকে আবার আমরা একটা ট্রায়াল ব্যালেন্সে আনবো। এই পর্যন্ত আজকে আমরা দেখলাম যে ট্রায়াল ব্যালেন্সে আসলো। এই ট্রায়াল ব্যালেন্সে যে আসলো, এটা কি পুরোটা বোঝা গেল? আপনারা সবাই বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এখন আজকে আর বলবো না, আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। আর গত ক্লাসে যে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি একটা আইএস পড়িয়েছি, আইএস 8, এটার উদ্দেশ্য হচ্ছে এই যে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেটা হচ্ছে 3টা জিনিস নিয়ে, একটু রিক্যাপ করে দিই। 3টা জিনিস নিয়ে আলাপ করেছিলাম। সেখানে প্রথম বলছিলাম অ্যাকাউন্টিং পলিসি, অর্থাৎ আপনি হচ্ছে কত টাকার জিনিস হলে, ধরেন আপনি একটা স্টেপলার মেশিন কিনছেন, নিশ্চয়ই আপনি এটাকে অ্যাসেট হিসেবে দিবেন না, এটাকে আপনি দিবেন হচ্ছে কি হিসেবে? আপনি আপনার হচ্ছে এটাকে Stationary item. এক্সপেন্স, সরাসরি Stationary. এক্সপেন্স। কিন্তু যে স্টেশনে, কিন্তু যদি একটা 50,000 টাকার হচ্ছে একটা ল্যাপটপ কিনেন, তাহলে আপনাকে বলতে হবে আপনার পলিসিতে যে আমি 50,000 টাকা বা 30,000 টাকার উপর সমস্ত জিনিসগুলোকে আমি অ্যাসেট হিসেবে ধরে নিব। যদি এটা আমার 1 বছরের বেশি টিকে এবং 30,000 টাকার বেশি হয়, তাহলে এটা অ্যাসেট নিব। এটা একটা অ্যাকাউন্টিং পলিসি। তো আমরা আইএস 8 এ পড়ছিলাম যে অ্যাকাউন্টিং পলিসি কিভাবে সেট হয়। তারপরে করেছিলাম যে এস্টিমেট, অর্থাৎ যে ডেপ্রিসিয়েশন বললাম, ডেপ্রিসিয়েশনটাকে কয় বছর মেশিন টিকবে, কয় বছর ফার্নিচার টিকবে, এই এস্টিমেশন। আর একটা এরর, ভুল হইলে কিভাবে ঠিক করতে হয়, এটা গত ক্লাসে আমরা বলেছি। ওইটা আমরা যে টোটাল প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত যা যা বলছি, তার সামারি সহ আমরা কনক্লুডিং ক্লাসে এখান থেকে আগাবো। সোফার আজকে যেগুলো বললাম, এইখানে কোনো কোশ্চেন আছে শেষ করার আগে? বলেন। বলেন তো ভাই। স্যার, ক্যাশের যে ট্রায়াল ব্যালেন্স 1 লক্ষ টাকা, এটা একটু কনফিউশন আছে আমার, এটা মনে হয় ভুল হলো কিনা। আচ্ছা, তাহলে ক্যাশের একটা ইয়ে করি, আমরা ট্রায়াল ব্যালেন্সটা করি। আপনি যেটা বলছেন 1 মিনিট, যেহেতু বলছেন সিম্পলিফাইড 1 মিনিটে করে ফেলি। কপি লাগবে হচ্ছে ক্যাশ, না? ক্যাশ কত নম্বর ছিল? 4 নম্বর। ক্যাশের একটা এন্ট্রি এখানে ছিল না, এই যে ব্যাংক থেকে টাকা তুলেছি, এই যে ক্যাশ। জি জি, 70,000। কোন পাশে লিখবো? লিখবো হচ্ছে ডেবিট পাশে না ক্রেডিট পাশে? এটা ডেবিট পাস। ডেবিট পাশে। ডেবিট পাশে। তাহলে এখানে লিখবো কি? এখানে লিখবো ব্যাংক, মানে ব্যাংক থেকে পেয়েছি। কত টাকা অ্যামাউন্ট? 70। এই যে 70। হ্যাঁ, ওকে। তারপরে আমরা আরেকবার এখানে ক্যাশ পেয়েছি, এই যে ক্যাশ, এই যে না স্যালারি পেমেন্ট করছি। তাহলে স্যালারি পেমেন্ট করলে এটা ক্যাশে, আমরা ক্রেডিট পাশে ক্যাশ হবে, নাম হবে কি স্যালারিজ, না? জি। স্যালারিজ অ্যামাউন্ট কত হবে? 20,000। এই যে 20,000। আচ্ছা, আরেকটা কি করলাম? সেলস করলাম। সেলস করে টাকা আসলো কত? 50,000। এখানে লিখবো সেলস 50,000, ঠিক কিনা? জি। তাহলে এখন আমার এখানে সব কমা দিয়ে দিই, ধরেন 1 সেকেন্ড, 2 ফরম্যাটে আসছে তো এই জন্য ধরছে না। আচ্ছা, তাহলে আমার এই যে 70 আর 50 কত হয়? 1,20,000। আচ্ছা, 70 আর 50 1,20,000, তাই না? এখানে কত হবে? এখানে 70 আর 50 1,20,000, এটা যোগটা ধরে নেই। আসলে এভাবে করলে ভালো হতো, সরি 1 সেকেন্ড। এভাবে করে এখানে সামারিটা নেই, অটো সাম দিয়ে দিলে হয়ে যাবে। অটো সাম দিতে, রাইট। মাঝে মাঝে ইয়ে ডিস্টার্ব করে। হ্যাঁ, অটো সাম করবো এখানে, না? অটো সাম করবো কত?
এই যে 1,20,000, 1,20,000 যদি হয়, এই যে 1,20,000, তার থেকে এই টাকা সরে গেলে তো 1,00,000 থাকে ব্যালেন্স। জি এটা হচ্ছে ঠিক আছে। ঠিক আছে। ক্লোজিং সিডি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম যে আসলে কিভাবে কাজ করে। খুবই সাধারণ আলোচনা, খুবই সিম্পলিফাইড আলোচনা, বাট এইটা সবাই, আমি তো শিওর ছিলাম না এত ক্লিয়ারলি সবাই জানেন কিনা, এই জন্য এই ডিসকাশন করতে হলো। তাহলে নেক্সট দিনে আমরা আসলে এই ডিসকাশনের আরেকটু আগিয়ে ট্রায়াল একটা অ্যাডজাস্টমেন্ট কেমন হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেখিয়ে আমরা মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চলে যাব। তো আজকের মতো শেষ করি, যদি কোনো আর ফার্দার কোশ্চেন না থাকে। স্যার সামনের সেশনটা কি আমরা রবিবারে করবো স্যার? আমি স্যার আগামীকালকে মনে হয় স্যার সিএফ4 একটা সেশন আছে। রোজার আগে যদি একটা শেষ করা যায় অবশ্যই অবশ্যই নিব। সেটা হচ্ছে যে সিএফও যাদের ক্লাস আছে তারা তো কালকে জয়েন করবেন, আমি তাদেরকে আজকে ফ্রি সেশন দিয়েছি যাতে করে যারা নন কমার্স যেন একটু বেসিকটা একটু হলেও বুঝেন, সেইটা অসুবিধা নেই। স্যার সিএফও কোর্সে কি আমরা একটু পার্টিসিপেট করতে পারি স্যার? জাস্ট আমি মনে করছি আপাতত এই ক্লাসটায় দরকার নাই। আমি যে যে ক্লাসগুলো লাগবে আপনাদের এই ক্লাসটা শেষ হইলে যারা হচ্ছে এই ক্লাসে যারা হচ্ছে যে মানে এই কোর্সে এনরোল করছেন, তার মানে কোর্সটার নাম ছিল ফাইন্যান্স ফর এন্টারপ্রেনিউর নন ফাইন্যান্স প্রফেশনাল, অর্থাৎ এইচআর, অ্যাডমিন, সাপ্লাই চেইন, তাদেরকে এই কোর্সটা যখন আপনাদের মতো করে শেষ করে ফেলবো, দেন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসে আমার মতো প্ল্যান করে যে আপনারা কতটুকু জানেন আর কি কি লাগবে এভাবে করে জয়েন করার অপশন দিব। আর ঈদের আগে, রোজার আগে আরেকটা ক্লাস করা দরকার, সেটা রবিবার কিনা আমি নিশ্চিত হয়ে আপনাদেরকে জানাই, গ্রুপে জানাচ্ছি। জি জি স্যার। তাহলে আজকের মতো শেষ করি ভাই। জি থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকে আপনারা কি জয়েন করতে চান? মানে কালকের একটা ক্লাস, সব ক্লাস না, কালকের ক্লাসটা খুবই আগ্রহী জানতে, মানে যারা কে কে আগ্রহী, তাহলে কালকেরটা আমি আপনাদের জন্য শুধুমাত্র সুযোগ দিলাম, যেহেতু আমি নিব। সো কালকে জয়েন করেন, কিন্তু পরের ক্লাসগুলো আর জয়েন করতে পারবেন না। আমি যখন নিব, চাইলে আমি এটা অপশনাল সুযোগ দিব, কালকের ক্লাসটা করতে পারেন, কারণ আমি এটা কালকে নিব। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, স্যার থ্যাংক ইউ। সিওপো ক্লাস কি কালকে আপনি নেবেন স্যার? হ্যাঁ, আমি নিব, জি আমি নিব। থ্যাংক ইউ স্যার স্যার। একটু প্রশ্ন ছিল স্যার, বলেন প্লিজ। যে আমাদের এই ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে নাকি স্যার? সব রেকর্ডেড থাকে ভাই, সবগুলো শেয়ার করা হয়েছে, না হলে আমি আবারও শেয়ার করে দিচ্ছি, সবগুলো না ক্লাসে জি রেকর্ডেড। স্যার, আপনি কি সিএফও করছেন না ওই ব্যাচের ইয়ার? না না আমি স্যার সিএফও তে অ্যাডমিশন নিয়েছি। জি স্যার, উনি আজকে এডমিশন নিয়েছে, উনি নতুন। সবগুলো রেকর্ড থাকবে, সবগুলো রেকর্ড থাকবে, সব রেকর্ড পাবেন, 100% আর রেকর্ড। আমরা কি আজকের ক্লাসটা কি আমরা আজকে পেতে পারি? আজকের ক্লাসটা বাইজিৎ জি, দেয়া স্যার। যাবে আজকে? আচ্ছা, এটা প্রসেসিং হতে স্যার অন্তত রাত 1:30 2টা বেজে যায়, তারপরে হচ্ছে স্যার ভিডিওটা হচ্ছে জুম থেকে আচ্ছা, পাবলিক করে। কালকে দিয়ে জি দিন। জি জি স্যার, জি স্যার, আগামীকালকে হলেও চলবে স্যার। ঠিক আছে, থ্যাংক স্যার ইউ ভাই। আর আমাদের ক্লাসের শিডিউলটা যেন চেঞ্জ না হয় স্যার। ওই যে সিএফও করছেন? জি স্যার, ওটার Okay, জন্য okay. স্যার শুক্র, রবি আর হচ্ছে কিবার যেন উনি বললো স্যার, আচ্ছা, আসলে এটা খেয়াল ইনশাল্লাহ। নেই। শুনেন ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেহেতু আমরা সবাই এখন নিজেদের একটা টিম, আমি ওদেরকে রিকোয়েস্ট করছি যে কোনো শিডিউল চেঞ্জ হবে না। বাট অনেক সময় মানুষ তো ধরেন, আমি আজকে দেখেন, আজকে যে ক্লাসটা নিলাম, ছোট্ট একটা কথা বলি, আপনারা হয়তো অবাক হবেন। সকাল 8টায় বেরোয় যে আজকে ম্যারিকোতে ফুল ডে আমার আইএফআরএস কোর্স ছিল, সত্যি মানে একদম ফুল আইএফআরএস 15 এবং 16 ম্যারিকোর টপ এক্সিকিউটিভদের এই ক্লাসটা নিলাম। তারপরে এসে আমি একটা গ্রুপের বোর্ডে বসি এবং ফাইন্যান্সের কিছুটা মাঝে মাঝে যেতে হয়, ওইখানে একটা সিএফওর ইন্টারভিউ ছিল, প্লাস 4টা মিটিং, এটা শেষ করছি 6টায়। 6টার পরে আমি আমার ফার্মে আসছি, ফার্মে এসে ফার্মের প্রায় 1 ঘন্টা কাজ করছি, করে এসে 7:30টায় ঢুকে তাড়াহুড়ো করে, আপনারা যখন খেয়াল করছেন আমি 8:30 টাইম 10 মিনিট আগে এনরোল করছি, ঢুকে গেছি, জি জি স্যার, ঢুকে জি স্যার। হাত মুখ ধুয়ে বসছি। তো মানে আমরা কিন্তু সবাই এইভাবে লাইভ লিড করি। আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং একটু আমাদের লিমিটেশন গুলো কনসিডার করেন, এতে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। বাট আমরা চেষ্টা করবো ওইটা মেনটেন করার জন্য। না স্যার, দেখা যায় কি আমার আবার অন্য ক্লাস দেখা যায়, আমার Right, right. শনি সোম বুধে আমার দেখা যায় আবার অন্য একটা ক্লাস আছে। আচ্ছা আমার বাইজিৎ, আপনারা ক্লাস যদি কখনো পোস্টপন্ড হয়, চেষ্টা করবেন সিএফও কোর্সের এই ক্লাসগুলোর জন্য শিফট না হয়। আর কালকের বাইজিৎ, আজকে যারা এই ক্লাসটা করলো, আমার ক্লাস যেহেতু আমার স্বার্থে আপনাকে রিকোয়েস্ট করছি বাইজিৎ, যে আজকে যারা এই প্রফেশনাল ইয়ের ক্লাসটা করলো তাদেরকে কালকের লিঙ্কটা দিয়ে নেন বাইজিৎ, শুধুমাত্র কালকের ক্লাসটা। বাইজিৎ স্যার একটা জিনিস জানার ছিল স্যার, বলা যাবে স্যার? বলেন প্লিজ। স্যার সরি, সময় নিচ্ছি। সেটা হচ্ছে স্যার, জব সিকারদের জন্য কোনো
কোনো ক্লাস করেন নাকি স্যার আপনি? যারা নতুন জব জন্য খোঁজ করছে তাদের জন্য কোনো ট্রেনিং সেশন কোনো ব্যবস্থা করছেন স্যার? আমরা বাইজিদ আমরা একটা কোর্স লঞ্চ করতে পারি যে আসলে কি কি চ্যালেঞ্জ হয় সেটা আমরা করতে পারি। হ্যাঁ, আমরা মানে আশা একটা করছি। অ্যাকাউন্টস ম্যানেজার বা অ্যাকাউন্টস এক্সিকিউটিভ পোস্টে অ্যাপ্লাই করার জন্য কি কি ধরনের কোশ্চেন গুলো থাকতে পারে বা কিভাবে সেটা প্রিপারেশন নিতে হবে, এই ধরনের কোনো ওকে, কোর্স আমি আছে? আমি আমি একটা সেশন করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা করব। আমি একটু আপনি বাইজিদ গ্রুপে একটু লিখে দিয়েন। বাইজিদ মনে হয় এখন ক্লাসে নাই, আপনি একটু দিয়ে দিয়েন গ্রুপে। ঠিক আছে, আমি এটা চেষ্টা করবো একটা সেশন। জি জি স্যার মানে এটা হচ্ছে জব রেডিনেস হচ্ছে ফাইন্যান্সদের জন্য। এটা ভালো বুদ্ধি বলছে। আমার যত অভিজ্ঞতা 20 বছর অভিজ্ঞতা একসাথে করে দেখি ওনাদের কিছু হেল্প করতে পারি কিনা। থ্যাংক ইউ, আজকের মতো শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।